আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কমপ্লেক্স অ্যানালাইসিস পড়বো। তো এখানে অ আমরা লিখে রাখছি। টোটাল হচ্ছে 21 পেজ মানে 21 পেজ অর্থাৎ 21 পেজের মধ্যে আপনি আপনার পুরো সিলেবাস কভার হয়ে যাবে। আপনি ইনশাআল্লাহ 21 পেজ পড়লে যেকোনো এমসিকিউ পারবেন বলে আমি বিশ্বাস করি। হয়তোবা ২-১ টা এমনিতেই ভুল হয় ক্যালকুলেশন করতে গেলে বা সূত্র মনে থাকে না। এটা একটা ব্যাপার থাকে। তো ইনশাআল্লাহ আপনি যদি ভালোভাবে ট্রাই করেন তাহলে ভালোভাবে পারবেন। এবং আপনি দেখবেন যে এই কমপ্লেক্স অ্যানালাইসিস আপনি এগুলো পড়ে আসছেন বাট ওই সময় হয়তোবা একটু কম বুঝেছেন। আজকে একদম ডিটেইলস আমরা বলবো। তারপরেও সবকিছু ডিটেইলস বলতে পারছি না। আমার মনে হচ্ছে যে কমপ্লেক্স অ্যানালাইসিস এর একদম সব দিয়ে দিয়েছে। ২-১ টা টপিকস শুধুমাত্র বাদ আছে। সেটা হচ্ছে ধরেন সিলেবাসে দেয়নি। তাহলে পুরো কমপ্লেক্স অ্যানালাইসিস আমাদের পড়া হয়ে যেত। যেমন বানাক পয়েন্ট, বানাক কাট এগুলো যদি দিয়ে দিত তাহলে পুরো কমপ্লেক্স অ্যানালাইসিস আমাদের পড়া হয়ে যেত। তো যাই হোক ওইটা যেহেতু দেয়নি ওটুকু বাদে পুরো কমপ্লেক্স অ্যানালাইসিস এর সিলেবাসকে গ্রহণ করা হয়েছে। তো এটা কিন্তু মোটামুটি ভালো সিলেবাস। তো আমরা বেসিক ২১ পেজের মধ্যে শেষ করতে পারছি এবং আপনি সবকিছু পারবেন ইনশাআল্লাহ আমার কাছে মনে হইছে। আ তো আমরা শুরু করতে চাই। তো আমরা শুরু করার আগে আমাদের অবশ্যই আমার একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমার স্যারদেরকে আমি স্মরণ করতে চাই। শ্রদ্ধেয় স্যারদের। আ আমি আবার বলছি, বারবার বলছি যাদের কাছে শিখি আমি তাদের নাম নিতে আমি একবারও দ্বিধাবোধ করি না। তো আমি ১ম এই স্মরণ করতে চাই প্রফেসর ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির স্যারকে, যার কাছ থেকে আসলে অনেক কিছু শেখা। তারপরে আমি আসলে অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর আলামিন খান। তার কাছে আমি অনেক কৃতজ্ঞ। স্যারেও আমাকে অনেক কিছু শিখাইছে। তো মূলত আমি ২ জনকে কোনো না কোনোভাবে অনুসরণ করে থাকি। তো স্যারদের জন্য দোয়া চাই। স্যাররা যেন অনেক দিন বেঁচে থাকে এবং অনেক ভালো মানুষ তারা। তো আমি শুরু করতে চাই আর কথা না বাড়িয়ে। আপনারা অবশ্যই দোয়া করবেন আমার স্যারদের জন্য। আচ্ছা কমপ্লেক্স ফাংশন দিয়ে আমি ১ম এ শুরু করতে চাই যে আসলে কমপ্লেক্স ফাংশন ব্যাপারটা কি? তো আমি এখানে একটু ডেফিনিশন লিখে রাখছি। আসলে এটা ফরমাল কোনো ডেফিনিশন না। জাস্ট আমার মনে হইছে মানে ইনফরমাল একটা মনে করেন যে আসলে ফরমাল না। এমনিতে লিখছি, রাফ ব্যবহার করতে পারি কখনো। যতভাবে মনে রাখতে পারি সেটাই আমার হচ্ছে আমার জন্য ভালো। তো আমি বলছি যে একটা কমপ্লেক্স ফাংশন একটা ফাংশন। সেটা এক ধরনের ফাংশন। সেটার কাজ কি? যেটা আসলে কনভার্টস করে একটা কমপ্লেক্স নাম্বারকে আরেকটা কমপ্লেক্স নাম্বারে কনভার্ট করে থাকে। জাস্ট এতটুকু লিখে রাখছি। আচ্ছা কিরকম? আমি একটা এক্সাম্পল দিই তাহলেই বুঝতে পারবো। ম্যাথমেটিক্যালি ইট ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এরকম। আমরা যারা ছোটকালে পড়েছি দেখবেন যে আমরা যখন ছোটকালে যখন ফাংশন পড়তাম সেই ফাংশনের ক্ষেত্রে আমরা ম্যাথমেটিক্যালি এভাবে প্রকাশ করতাম যে y ইকুয়ালস টু f অফ x এবং এখানে x হচ্ছে ইনপুট y হচ্ছে আউটপুট তাই না? কিন্তু কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা একটা নোটেশন ইউজ করব যাতে করে সব জায়গায় মানে যে কোনো চ্যাপ্টার পড়তে যাই সেটাকে মনে রাখতে পারি। কমপ্লেক্সের ক্ষেত্রে আমি যেভাবে লিখি সেটা হচ্ছে w ইকুয়ালস টু f অফ z। এখানে z হচ্ছে ইনপুট এবং w টা হচ্ছে আউটপুট। এতটুকু মনে রাখতে হবে। দেখি তো বুঝতে পারছি কিনা। তাহলে আমি সেটাই বলছি এবং পরবর্তী লাইনে আমি স্পষ্ট বলে দিয়েছি যে এখানে কার কি পরিচয়। কি পরিচয়? বলছি যে এখানে জেডটা হচ্ছে আপনার একটা কমপ্লেক্স ইনপুট অর্থাৎ এক ধরনের ইনপুট এবং ডাব্লিউ সেটা হচ্ছে আমাকে কি দিবে? একটা কমপ্লেক্স আউটপুট দিবে। এই কারণেই আমি ডেফিনিশনে বলছি যে কমপ্লেক্স নাম্বার কি করে আসলে? একটা কমপ্লেক্স নাম্বার নিয়ে আরেকটা কমপ্লেক্স নাম্বার দেয়। কমপ্লেক্স ফাংশনটা এটা বলতে চাইছি। দেখি তো বুঝতে পারছি কিনা। ওকে আমরা আরেকটা এক্সাম্পল গ্রহণ করেছি আসলে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ফর এক্সাম্পল লিখছি একটা ফাংশন নিয়েছি f of z equals to z square is a complex function বলে দিয়েছি যেখানে ইনপুট এই z টা আসলে কি x plus iy এখন এখানে যদি আমি বসায় দিই তাহলে কি আসে দেখেন তা আমরা বলছিলাম যে আমরা চাইলে আমি একটু আবার এখানে লিখে দিচ্ছি কোনো সমস্যা নেই আবার মুছে ফেলবো আমরা এরকম বলছিলাম যে w equals to f of z লিখতে পারি এরপর এটাকে আবার লিখতে পারি দেখেন f of z সমান হচ্ছে z স্কয়ার দেওয়া আছে তাহলে দিন শেষে এইভাবে লিখতে পারি যে w equals to z মানে কি z মানে হচ্ছে x plus iy তাহলে আমি সব জায়গায় বসাই দিব x plus iy এরকম করব তাহলে দিন শেষে এটাকে যদি আমি করি a plus b হোল স্কয়ারের সূত্র করলে আসবে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার দেখে তো বুঝতে পারছি কিনা এখান থেকে আমি যেটা লিখতে পারি x স্কয়ার মাইনাস y স্কয়ার কেমনে আসলো এই i স্কয়ার কে করলে মাইনাস 1 আসে আর ওখানে I 2xy তাহলে দেখেন এই যে w এটা কিন্তু আমাদের আউটপুট ছিল তাই না সেটা কি পাচ্ছি এই যে বাস্তব অংশ এটাকে মনে মনে u ধরেন এই যে 2xy এটাকে v ধরেন
ঠিক আছে? তাহলে আমি কি পাইলাম? ডাব্লিউ সমান আমি পাইলাম হচ্ছে একটা ইউ প্লাস আই ভি। এটা কি? এটা একটা কমপ্লেক্স নাম্বার। দ্যাট ইজ আমি বলতে চাচ্ছি যে আমি ইনপুট দিয়েছিলাম একটা কমপ্লেক্স নাম্বার। কোনটা ইনপুট দিয়েছিলাম? এই যে z ইকুয়ালস টু x প্লাস আই ওয়াই, যেটাও একটা কমপ্লেক্স নাম্বার। আমি যে আউটপুটটা পাইলাম সেটাও একটা কমপ্লেক্স নাম্বার। দেখি তো বুঝতে পারছি কিনা। ওকে, তাহলে এতটুকু বলছে। তাহলে আমরা এটা একটু মুছে দিতে চাই, এগুলো দরকার নেই। তাহলে এই যে সম্পর্কটা, এটা কিন্তু আজীবন লাগবে। কি বলছি? এই সম্পর্কটা দাগায় রাখলাম আমি এখানে, কিন্তু যখনই বলবো ইউ ভি তখন বুঝতে হবে ইউ ভি এইসব যখনই বলবো, যেথায় বলবো আজকের মধ্যে আজকে, তখন আপনি মনে রাখবেন যে ইউ ভি বললে আসলে আউটপুটের বাস্তব অংশ, আর ভি হচ্ছে আপনার আউটপুটের কাল্পনিক অংশ। ইউ হচ্ছে আপনার আউটপুটের বাস্তব অংশ, ভি হচ্ছে আপনার আউটপুটের কাল্পনিক অংশ। আর এখানে এক্স কি ওয়াই কি? এই যে ইনপুটের বাস্তব অংশ, ওয়াই হচ্ছে আপনার ইনপুটের কাল্পনিক অংশ। এইগুলো একটু মনে রাখতে হবে জরুরি ভিত্তিতে, ঠিক আছে? ওকে, আচ্ছা। এরপর দেখেন, এখন আপনাকে এটাও একটু ফিল করতে হবে। কি ফিল করতে হবে? এখানে ম্যাপিংটা তো জেড স্কোয়ার আছে, জেড স্কোয়ার না থাকে অন্য কিছু থাকলে তখন ইউ আর ভি কিন্তু অন্যরকম হইতে পারতো, তাই না? অন্যরকম হবে না? যেমন জেড কিউব থাকলে তখন কি আর এরকম থাকবে? থাকবে না। তো ম্যাপিং ভেদে কিন্তু আপনার ইউভি চেঞ্জ হতে পারে, এটাও একটু মনে রাখতে হবে। গেল। এরপর আমরা যেতে চাই ম্যাপিং অফ কমপ্লেক্স ভেরিয়েবল। এটা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার, এটা পড়াটা সুন্দর, এবং আমরা যারা কমপ্লেক্স অ্যানালাইসিস পুরো শেষ করে ফেলছি, কিন্তু এই ব্যাপারটা আমরা মনে হয় অধিকাংশ মানুষই আমরা একটু ফিল করি না বা জানি না, ঠিক আছে? তো আমরা এখন পড়তে চাই কমপ্লেক্স নাম্বারের হচ্ছে ম্যাপিং। তো আমরা কিভাবে করে, আমি আগে একটু ফিল দিতে চাই আপনাকে, আগে বুঝাতে চাই আসলে যে কেন এরকম একটা টাইটেল দিয়ে দিলাম যে ম্যাপিং অফ কমপ্লেক্স নাম্বার। এটা তো কিছু নাই, এটা তো সহজ। ছোটকালে আমরা পড়েছিলাম, ধরেন y ইকুয়ালস টু এফ অফ এক্স একটা ফাংশন আছে। এখন এই এফ অফ এক্স ধরে নিলাম এক্স স্কোয়ার, এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স, কারণ এক্স না দিলে আমি ওয়াই পাবো না। যখনই আমি নিতাম যে একটা ইনপুট নিতাম, সাপোজ এক্স ইকুয়ালস টু ওয়ান, তখন ওয়াই এর মান পাইতাম হচ্ছে ওয়ান। আচ্ছা, যদি পাইতাম এক্স এর মান হচ্ছে দিতাম টু, তাহলে ওয়াই এর মান পাইতাম ফোর। দেখি তো বুঝছি কিনা। এখন যদি আমরা এটাকে আমরা ফাংশনে বা একটা গ্রাফে রিপ্রেজেন্ট করতে চাইতাম, এরকম করে আমি একটু বাঁকা আঁকলাম, তখন কি হইতো? বলতো এই বরাবর সব ইনপুট, দেখেন এক্স অ্যাক্সিস বরাবর সব ইনপুট, আর ওয়াই বরাবর সব আউটপুট পেতাম, তাই না? দেখি তো বুঝতে পারছি কিনা। বাট এখানে যেটা সমস্যা, কমপ্লেক্সের ক্ষেত্রে যে সমস্যা, আমার ইনপুটও হচ্ছে টু ডাইমেনশন। দেখেন ইনপুটের মধ্যে কি আছে? জেড। জেড মানে একটা কমপ্লেক্স নাম্বার, সেখানে এক্স প্লাস আই ওয়াই থাকবে। আবার আউটপুট যেটা, সেখানেও দুইটা জিনিস থাকে, যেমন আউটপুট ডাব্লিউ, সেখানে থাকবে ইউ প্লাস আই ভি। এই মাত্র শিখাইছি ইউ কি ভি কি, এগুলো কিন্তু এখন শিখতে হবে। ওকে, তাইলে দেখেন আমার ইনপুটে দুইটা থাকে, দুইটা ভেরিয়েবল থাকে, মানে টু ডাইমেনশন যদি আমি বলে থাকি, আর আমার আউটপুটের মাত্র টু ডাইমেনশন ব্যাপারটা আছে। তার মানে টোটাল হলো ফোর ডাইমেনশন। বাট ফোর ডাইমেনশন দিয়ে কি কাজ করা আমাদের সম্ভব? সম্ভব না। এই কারণে আমরা কমপ্লেক্সের ম্যাপিংটাকে যেভাবে শিখি বা যে কায়দা করে শিখি, যে আদব কায়দা শিখাই ওকে, সেটা একটু দেখতে চাই। আমরা কি ফিল নিতে পারছি যে আসলে আহ, ছোটকালের সাথে এটার পার্থক্যটা কোথায়? যে ছোটকালে আসলে টু ডাইমেনশন থাকে সব মিলে, ইনপুট থাকে ওয়ান ডাইমেনশন, আউটপুটটা থাকে ওয়াই। আমরা একটা একটা ইসের মধ্যে আঁকতে পারি সবকিছু। তো এখন আমাদের যেহেতু ফোর ডাইমেনশন, আমরা যে কাজটা করি সেটা হচ্ছে, আমি একটু দেখাচ্ছি। এই যে এই কারণে আমি এটার নাম দিয়েছি ম্যাপিং অফ এ কমপ্লেক্স ভেরিয়েবল। এবং আমি যেই টেকনিকটা গ্রহণ করি, এই যে আমরা জানি যে এটা হচ্ছে আউটপুটের ব্যাপার, আর এই যে এখানে ভিতরে এটা হচ্ছে ইনপুটের ব্যাপার, ঠিক আছে? তো আউটপুট যেটা, সেটাকে আমি কি করব? ডাব্লিউ প্লেন নাম দিই। কি নাম দেব? এই যে আউটপুটকে আমরা ডাব্লিউ প্লেন, এবং ইনপুটকে আমরা দেবো জেড প্লেন। এখন দেখেন ইনপুটের মধ্যে সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে এই যে এখানে লিখে রাখছি টোটাল ফোর ডাইমেনশন, এটা দ্বারা আসলে কি বোঝায়? তারপরে এখানে একটা কান্নার ইমোজি দিছি। তো যদিও এটা কান্নার ইমোজি না, মানে দেখতে বুঝতে পারবে না, তারপর এটা মনে করেন যে চোখ বেয়ে পানি পড়তেছে। কারণ কি? ফোর ডাইমেনশন হলে একটা আমাদের জন্য রিস্ক হয়ে যায়। তো এটাকে আমরা কিভাবে কাজ করি? কাজটা করি এভাবে, যে আমরা ইনপুটের জন্য একটা এরকম একটা ব্যাপার আঁকবো, আউটপুটের জন্য এরকম একটা ব্যাপার আঁকবো। দেখি তো বুঝতে পারছি কিনা। কারণ ইনপুটে আমাদের রিয়েল কিছু জিনিস থাকে, মানে বাস্তব অংশ, তারপর কাল্পনিক অংশ থাকে, আবার আমাদের আউটপুটেও বাস্তব অংশ কাল্পনিক অংশ এগুলো থাকে। এই কারণে এভাবে আমরা দেব। আচ্ছা, একটা এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবো। সাপোজ আমাকে এবার একটা ম্যাপিং দিয়ে দিচ্ছে যে ডাব্লিউ ইকুয়ালস টু এফ অফ জেড, আর এফ অফ জেডটা হচ্ছে জেড স্কয়ার, ঠিক আছে? এখন আমরা যদি জেড সমান, এটা আপনার ধরে নিয়েছি জাস্ট বোঝানোর জন্য,
আমরা যদি z সমান 3 + 2i ধরি, তখন যদি এখানে বসাই কি পাবো? এই যে 3 + 2i এর জায়গায় এটা বসাইলে পাবো হচ্ছে 5 + 12i। ক্যালকুলেশন করে দেখেন। আচ্ছা, তাহলে আমাদের ইনপুট কি ছিল? এটা একটু দেখাই। এই যে ইনপুটটা ছিল হচ্ছে আপনার এইটা ইনপুট, আউটপুটটা কি পেলাম? এইটা। দেখেন ইনপুটের মধ্যে আমাদের দুইটি অংশ আছে, আউটপুটের মধ্যে আমাদের দুইটি অংশ আছে। তো আমি কি করব? এটাকে বলছিলাম এই যে ইনপুটকে আমরা বলবো z প্লেন। কেন? z = সামথিং। আর এটা কি ছিল? এটা w = সামথিং। আউটপুটটাকে আমি w দ্বারা প্রকাশ করি। এই কারণে এটাকে নাম দিব যে w প্লেন। এখন আমরা কি করব? একটা পয়েন্ট এই যে 3 + 2i কোথায় আছে? মনে করে নিলাম এই পয়েন্টটা। আমরা তো এগুলো বসাতে পারি। 3 + 2i কোথায় থাকবে? এখানে। আর আউটপুটটা কোথায় আসবে? 5 + 12i, তার মানে এখানে অনুমান করে দেখলাম যে এটা হচ্ছে 5 + 12i। তার মানে এই যে ইনপুট, তার আউটপুটটা পাইছি এখানে। বুঝতে পারছেন? তাহলে এটাই এখন একটা ম্যাপিং হয়ে যাবে। তাহলে ম্যাপিং অফ এ কমপ্লেক্স ফাংশন আমরা কি পারবো? আচ্ছা, এরকম করে আমরা তো একটা পয়েন্ট নিছি, বুঝেন? এটা কিন্তু আমরা জাস্ট z = 3 + 2i নিছি। এখন যদি z = আরো অসংখ্য পয়েন্ট নিতাম, তখন কিন্তু দেখেন আমরা একটা পয়েন্টের জন্য একটা পয়েন্ট পাইছি। বাট যখন আমরা অসংখ্য জিনিস নিতাম, অসংখ্য পয়েন্ট নিতাম, তখন আমি কি পাইতাম? তখন আমি এক ধরনের কার্ভ পাইতে পারতাম। ফিল করেন। সাপোজ মনে করেন, ফিল করেন। সাপোজ আরেকটা পয়েন্ট নিছেন যেটার অবস্থান এখানে। এরকম হইতে পারতো তার ম্যাপিংটা আপনার এখানে। আচ্ছা, এরপরে আরেকটা পয়েন্ট নিছেন এখানে। এরকম হইতে পারতো তার ম্যাপিংটা মনে করেন এখানে। এরকম হইতে পারতো। আমি কিন্তু হইতে পারতো বলছি, অর্থাৎ আপনি তো নিবেন যেটি কষ্ট যা নিবেন সেটা আপনার ইচ্ছা। যদি একটা পয়েন্ট নেন এখানে, তার ম্যাপিংটা হইতে পারতো এখানে। তাহলে দিন শেষে এদেরকে যদি আমরা যোগ করতাম, তাহলে দেখেন একটা কার্ভ পাইতাম। এদেরকে যদি যোগ করতাম তাহলে একটা কার্ভ পাইতাম। তার মানে একটা পয়েন্ট নিয়েছি, এই কারণে একটা পয়েন্ট পাইছি এখানে। এই যে ডাব্লিউ প্লেনে একটা পয়েন্ট পাইছি। বাট যদি এরকম অসংখ্য পয়েন্ট থাকতো, তাহলে আমি কি করতে পারতাম? এরকম একটা কার্ভও পেতে পারতাম। আমরা বুঝতে পেরেছি কিনা? তো এটা একটা ধারণা দিলাম। ওকে, আমরা পরবর্তীটা যেতে চাই। এখানে আমি সেই কথাটা আমি বুঝাইছি যে আমি যদি অসংখ্য পয়েন্ট নিতাম, এরকম অসংখ্য পয়েন্ট এরকম নিতাম, তাহলে দেখেন এটা একটা কিন্তু এরকম একটা ব্যাপার আছে। সেইটা ডাব্লিউ প্লেনে এসে কিরকম হয়ে যাইতে পারতো চাইলে। এই যে এখানে অনেক কিছু দিয়ে বুঝাইছি যে ডাব্লিউ প্লেনে আমি যদি পয়েন্ট নিতাম, সে কখনো কখনো এরকম হয়ে যাইতে পারতো। ধরেন এই যে এটা আমি একটু দেখাতে চাই, আমি কালো কালি দিয়ে দেখাতে চাই। আমি অনেকগুলো পয়েন্ট নিচ্ছি, হইতে পারতো এরকম একটা কার্ভ পাইতে পারতাম, অথবা এরকম একটা কার্ভ পাইতে পারতাম, অথবা এরকম একটা কার্ভ পাইতে পারতাম, অথবা ওই যে উপরের দিকে হাত করবে এরকম একটা কার্ভও পেতে পারতাম। অথবা আমরা তো এগুলো পয়েন্ট বসালেই তো আমরা বুঝতে পারবো, কয়েকটা পয়েন্ট বসালেই আমরা বুঝতে পারবো যে আমরা কি পেতে যাচ্ছি। ঠিক আছে? আমি বলছি যে একটা পয়েন্টের জন্য আপনি পয়েন্ট নিচ্ছেন। এখন যদি আপনি আরেকটা পয়েন্ট নিতেন, সাপোজ ধরেন 3 - 2i, 3 - 2i নিশ্চয়ই এখানে থাকবে। এখন এখানে বসাবেন, আবার এই যে 3 - 2i এখানে বসাই দিবেন। বসায় যেই পয়েন্টটা পান সেটাকে আবার এখানে পূরণ করবেন। এরকম অসংখ্য পয়েন্ট নিয়ে পূরণ করবেন, তাহলে আপনি বুঝে যাবেন এটা কোন ধরনের কার্ভ পাইতে যাচ্ছেন। ঠিক আছে? ওকে। আচ্ছা, আমরা কয়েকটা যদি দেখি তাইলে আমাদের ফিল করতে পারবো যে আসলে এটা কি পড়ালাম। ঠিক আছে? এখানে বলছে হোয়াট উড বি দ্য ইমেজ অফ দ্য ফলোইং কার্ভ ইফ ইট ইজ ম্যাপড আন্ডার দ্য ম্যাপিং এরকম w = fz = z²। অর্থাৎ আমাকে এখানে ইমেজ বের করতে বলছে। ইমেজ মানে কি জানো? ধরেন আউটপুট। ইমেজ মানে আউটপুট। এটা কিন্তু আমরা ওই যে আমরা ছোটকালের পড়ার সাথে মিলাই না। আচ্ছা, তাহলে এটা সমান কি দেওয়া আছে? fz। আর fz সমান কি আছে? z²। আমরা জানি যে এইটাকে w কে যদি আমরা ভাঙি, এর দুইটা পার্ট থাকে u + iv। আর এখানে f of z আছে, যা আছে তাই থাকুক, এরকম z², তাই না? এখন আমি একটা কাজ করতে চাই, একটু ফিল করাতে চাই, আগে ফিল করাতে চাই। সেটা হচ্ছে আমাকে আসলে ইমেজ চাইছে, বুঝতে হবে ইমেজ চাইছে। আচ্ছা, ইমেজ চাওয়ার ব্যাখ্যাটা কি? আমাকে আসলে ইউ আর ভি এর কার্ভটা চাইছে। মানে ইউ আর ভি এর, আমরা কিন্তু বলছিলাম ভি হচ্ছে মানে এখানে কাল্পনিক অংশ। দেখেন বুঝতে পারছেন কিনা? তাহলে এখানে কি ঘটনা ঘটবে এর আন্ডারে সেটা আমাকে দেখাইতে বলছে। দেখেন তো বুঝতে পারছেন কি? y = 5 এর আন্ডারে আমরা এই যে এখানে আইসা ডাব্লিউ প্লেনে কি ঘটনা ঘটবে সেটা আমরা কি পাবো? এখানে তো একটা স্ট্রেট লাইন। এই যে y = 5, এটা কি? এটা একটা স্ট্রেট লাইন না? তার মানে দেখেন আমি একটু দেখাতে চাই। এই যে এটা হচ্ছে আমাদের জেড প্লেন। জেড প্লেনে কি দেওয়া আছে? y = 5। তাহলে y = 5 এরকম একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। আমাকে আসলে যেটা বের করতে বলছে ডাব্লিউ প্লেনে এই স্ট্রেট লাইনের চিত্রটা এরকম হয়ে যাবে। কেন হবে, কিভাবে হবে সেটা তো আমরা দেখাবো উপরে। আমি যেটা ফিল করাতে চাচ্ছি, আমরা কি বুঝাইতে পারছি কিনা? আসলে আমি বলতে চাচ্ছি এখানে দেওয়া আছে আমার ইমেজ চাইছে। দেখেন ইমেজ মানে কি? আসলে ওই আউটপুট, মনে করে নেন এখন আউটপুট। এখন আউটপুটের সাথে কে সংশ্লিষ্ট? u + iv।
তাই কি না? তার মানে আমাকে এই ডাব্লিউ প্লেনে কিরকম ফিগার পাবো আসলে সেটাই বের করতে বলছে এখানে, আর কিছু না। আচ্ছা, তাহলে আমি যেই কাজটা করতে চাইবো সেটা হচ্ছে আমার কিন্তু একটা ব্যাপার আছে। কি ব্যাপার আছে? সবসময় মনে রাখবেন জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই হিসেবে আমরা করবো। তো আমি কি কাজ করেছি? আগে একটা রিলেশন তৈরি করছি। কেন করেছি সেটা আমি বলতেছি। এই যে আমরা জানি ডাব্লিউ সমান ইউ প্লাস আই ভি আকারে ধরে নিয়েছি, আর এখানে জেড জেড স্কোয়ার সেখানে দিয়েছি আমরা এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যদি এখন এটাকে a প্লাস বি হোল স্কোয়ারে ভাঙাই দিই তাহলে এরকম পাইলাম। তাহলে ইউ সমান পেলাম কি? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ভি সমান পেলাম কি? 2xy। ওকে, এখন আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে ইউ ভি বের করা। এরকম কিছু তৈরি করা যেখানে শুধুমাত্র ইউ আর ভি থাকবে, কোনো এক্স ওয়াই থাকবে না। কারণ কি? আমাকে ডাব্লিউ প্লেন সম্পর্কে জানতে চাইছে এখানে এই যে ইমেজ দ্বারা। আমরা এরকম উদ্দেশ্য। তাহলে কি বলছি? আমার দরকার সবকিছু ইউ আর ভিতে নেওয়া। তা আমি যেই কাজটা করব, এই যে এটা থেকে এখানে এই লাইনটা লিখতে পারি b সমান হচ্ছে 2x ইনটু 5। কেন? কারণ y সমান এখানে দেওয়া আছে 5। তাহলে এখানে আমি y এর জায়গায় 5 বসাইছি। ঠিক আছে? ওকে, এটা যখন বসাই ফেলছি সেখানে x সমান কি পাইলাম? x সমান পাইছি হচ্ছে v/10। দেখি তো বুঝতে পারছি কিনা? ওকে, ঠিক আছে। আর এই ওয়াইটা এটা কোথা থেকে পাইলাম? আমি একটু লিখে দেই। এটা পাইলাম হচ্ছে আমার y = 5 দেওয়া ছিল সেটা থেকে। একদম সহজ ব্যাপার, আপনি ফিল করতে পারলেই হবে। এই যে y = 5। ওকে, তাহলে তাহলে আপনি দেখেন এখন আমি ইউর জায়গায় কি লিখতে পারি? এই যে এটা থেকে আমি লিখতে পারি কি? এটা লিখতে পারি। এই এটার জায়গায় কি এই লাইনটা লিখতে পারি? দেখেন তো, এই যে এটা লিখতে পারি কিনা? x স্কয়ার মাইনাস 5 স্কয়ার। কেন 5 লিখলাম? কারণ y এর মান হচ্ছে 5 দেওয়া আছে ওই যে ওখানে। এই যে আমাদের দেওয়া আছে y = 5। আচ্ছা, এরপর আমাদের উদ্দেশ্য কি যেন বলছিলাম? আমাদের উদ্দেশ্যই কিন্তু বলছিলাম যে আমরা ইমেজ বের করতে চাই। ইমেজ বের করা মানে ইউ আর ভি রিলেটেড। কারণ ডাব্লিউ প্লেন সবার মনে থাকার কথা, যেখানে এইসব ফিল করে আসে ডাব্লিউ প্লেনের মধ্যে কি থাকবে? ইউ আর ভি থাকবে। এই যে আউটপুট, দেখেন তো বুঝতে পারছেন কিনা? ওকে, তাহলে আমরা যেটা বলতে চাই, এখন আমরা ইউ আর ভি এর মধ্যে আমরা এক্স আর ওয়াই এগুলো সরাই ফেলতেছি আস্তে আস্তে। তাহলে আমি কি করলাম? এই ইউ এর মধ্যে পরবর্তীতে আমরা কিন্তু এই যে উপরে একটা লাইন, এই যে দেখেন এক্স সমান হচ্ছে v/10, এটা বের করে আসছি। তাহলে সেটা বসাই দিছি। বসাই দিলে দেখেন সবকিছু ইউ আর ভি এর মধ্যে চলে আসে। তারপরে এটা এরকম আর গুণন করে দেন, এটা আসবে। তাহলে এখান থেকে পাইলাম ভি স্কয়ার সমান এরকম। এখান থেকে যদি আবার 1000 আমি হচ্ছে কমন নিই, বা 100 সরি, তাহলে পাই এটা। দেখে তো বুঝতে পারছি কিনা? ওকে, তাহলে এটা কি? এটা কি? আমরা এইসব ছোটকালে পড়ছি না যে সামথিং ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4ax বা এক্স স্কয়ার ইকুয়ালস টু 4ay এরকম থাকলে তাহলে এখানে ভি একটা ভেরিয়েবল, এক্স হচ্ছে এই যে এটা একটা ভেরিয়েবল, তাই না? এখন দেখেন আমরা কিন্তু বলছিলাম ইউ দ্বারা আমরা কিছু বাস্তব অংশ বুঝাইছি। কেন? এই যে এখানে দেখেন এই যে ইউ দ্বারা কি বুঝাইছিলাম? বাস্তব অংশ বুঝাইছি, আউটপুটের বাস্তব অংশ। তাহলে এই বরাবর এই যে এটা হচ্ছে মনে মনে এখন ইউ মানে হচ্ছে আমাদের এক্স মানে বাস্তব অংশ, আর ভি মানে হচ্ছে ওয়াই। আসলে এটা দিবেন না, কারণ কি? জেড প্লেনে কিন্তু আমরা এক্স ওয়াই নিয়ে কাজ করি। আপনি এমনিতেই বোঝানোর জন্য বলছি। তাহলে কার দিকে হাঁ করবে? কোন দিকে হাঁ করবে? যার ভেরিয়েবলের পাওয়ার অন। এই যে এখানে পাওয়ার অন কার? এটার ক্ষেত্রে এটার চিত্রটা কিরকম হইতো? বলতে এটার চিত্রটা হয়তো এরকম হাঁ করতো এক্স এর দিকে। কেন? কারণ এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 2। দেখে তো বুঝতে পারছি কিনা? ঠিক তেমনি এখানে হাঁ করবে কি? এই বরাবর। এখন আমরা কিন্তু ছোটকালে এগুলো আরো পড়েছিলাম যে যদি ওয়াই এর সাথে 2 যুক্ত থাকতো, আর এখানে সাপোজ কিছু একটা আছে আর এক্স এর সাথে -2 যুক্ত থাকতো, তখন এর ভার্টেক্স কিভাবে বের করতাম? বলতে এটাই কষ্ট 0 ধরতাম। তাহলে এটাই কষ্ট 0 ধরলে ভার্টেক্স পাইতাম -2, আর এখানে পাইতাম হচ্ছে x = 2 ভার্টেক্স। দেখে তো বুঝতে পারছি কিনা? এখানেও একই নিয়ম, যেহেতু এখানে ভি এর সাথে কিছু যোগ নাই, বিয়োগ নাই, তার মানে এখানে 0। আর এখানে যে যোগ আছে তার মানে এখানে পাচ্ছি হচ্ছে ইউ সমান হচ্ছে -25। তাহলে ইউ এর মান -25, ভি এর মান 0 কোথায় থাকে? এখানে। তাহলে ভার্টেক্সটা এটা কিন্তু আমাকে ভার্টেক্স বলা হয়। আমরা কিন্তু এগুলো শিখছি ছোটকালে। ওকে, তাহলে এটা গেল আমাদের ভার্টেক্স। দেখি তো আমরা বুঝতে পারছি কিনা ভার্টেক্স কেমনে বের করলাম। তো এটা গেল। এখন হচ্ছে আমরা এটা একটু মুছে দিতে চাই, দেখতে বিটগুটে লাগছে। ওকে, আমরা ভার্টেক্স পেয়ে গেছি। এখন আমরা যদি চাইলে যে আমরা এই ইউ এর দিকে হাঁ করবে এবং ভার্টেক্সটা এরকম এতটুকু আঁকলেই এনাফ। এখন কেউ যদি চায় যে এই দুটো পয়েন্টও সে দিয়ে দিতে চায়, তাহলে দিয়ে দিতে পারে। কিভাবে দিবে? এখানে কিসের মান 0? এখানে হচ্ছে ইউর মান 0। জাস্ট এখানে ইউর মান 0 বসাইলে ভি এর মানগুলো ক্যালকুলেট করবেন, দুইটা পাবেন। একটা হচ্ছে +50 আর একটা হচ্ছে -50। দেখি তো বুঝতে পারছেন কিনা? এমনও করা যায়, বাট আপনার দরকার কি? জাস্ট এতটুকু, এই যে এরকম এদিকে হাঁ করবে ইউ এর দিকে, এরকম একটা চিত্র পাবেন। তাহলে আমরা আসলে ফলাফলটা কি পেলাম? দেখেন, ইনপুট দিছি আমি, ইনপুট হয়েছিল এই যে জেড প্লেনে। এদিকে তাকাইতে হবে, কত ফিল, একটা সুন্দর ব্যাপার যে আমি আসলে জেড প্লেনে দ্যাট ইজ ইনপুট দিছি কি একটা স্ট্রেট লাইন।
কি দিছিলাম, একটা স্ট্রেট লাইন। দেখেন তো ফিল করেন কিনা, y = 5 একটা স্ট্রেট লাইন না? সেটা আউটপুট ডাব্লিউ প্লেনে গিয়ে কি হয়ে গেল, একটা প্যারাবোলা হয়ে গেল। মানে হোয়াট ইন্টারেস্টিং ব্যাপার, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে ইমেজ কি হয়ে যাচ্ছে, একটা স্ট্রেট লাইন, সেটা একটা প্যারাবোলা হয়ে যাচ্ছে। কোন ম্যাপিং এর আন্ডারে, ম্যাপিংটা কিন্তু বুঝতে হবে। ম্যাপিং হচ্ছে f of z = z স্কয়ার। এটা কিন্তু আবার ফিল করতে হবে। ম্যাপিং ভিন্ন হলে আবার ভিন্ন কিছু দিতে পারে। এখন যে একটা মুখস্থ করে গেলেন, সাপোজ আপনাকে এই একই অঙ্ক দিল, একই এমসিকিউ দিছে যে হোয়াট উড বি দ্য ইমেজ অফ দ্য ফলোইং কার্ভ ইফ ইট ইজ ম্যাপড আন্ডার দ্য ম্যাপিং, এরকম দিয়ে দিল শুধুমাত্র। সাপোজ মনে করেন এরকম একটা ম্যাপিং দিল 1/z এবং বললো y = 5, তখন তার ম্যাপিংটা কি হবে এবার, মানে তখন তার ইমেজটা কি হবে। এবার দেখেন আপনাকে কিন্তু এবার ম্যাপিংটা z স্কয়ার না, এখানে আছে 1/z, তাই এই হিসেবে কাজ করতে হবে। তখন আবার আমি আরেকটা অঙ্ক আছে, সেখানে দেখাবো যে ম্যাপিং চেঞ্জ হয়ে গেলে তখন সবকিছু চেঞ্জ হতে পারে। তার মানে মুখস্থ করে গেলে হবে না যে y = যদি আমি 5 দেখি বা যে কোনো একটা স্ট্রেট লাইন দেখি, সেখানে মনে হয় প্যারাবোলা হবে। প্যারাবোলা হবে না কি হবে, সেটা কিন্তু আবার ম্যাপিং এর উপরও নির্ভর করবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে মানে ইন্টারেস্টিং ব্যাপার না এগুলা, যে কত সুন্দর একটা ব্যাপার যে আসলে স্ট্রেট লাইন, ইনপুট দিচ্ছি স্ট্রেট লাইন, পাই গেছি হচ্ছে আমাদের এটা প্যারাবোলা। ওকে, আমরা এখন দেখতে চাই হচ্ছে x² - y² = বাকিটার জন্য, মানে ইকুয়াল টু হচ্ছে 100, এটার জন্য কি হবে। ঠিক আছে, তাহলে আমরা তো এখানে এই যে এখানে যেহেতু বারবার একই কাজ করব না, আমি একটু দেখাতে চাই। এখানে যেহেতু আমরা এই যে এই রিলেশনগুলো পাই আসছে, এই রিলেশনটা থাকবে। তাহলে এই রিলেশন অনুসারে এবার দেখেন, তাহলে সিন্স u = x² - y² কোথায় পাইছি, এই যে এখান থেকে তৈরি করা u = x² - y² আর v = কি 2xy। এখন আবার বলা আছে দেখেন x² - y² = 100, তাহলে এখানে বসাই দেন, এই যে x² = y², এটা সমান হচ্ছে x² - y² = 100, বসাই দেন। তাহলে u সমান কত পেলাম, u সমান কত পেলাম, 100 পেলাম। তাইলে এখানে দেখেন আগে এই যে আমার ইনপুট x² - y² = 100, এটা কি, এটা একটা হাইপারবোলা। আমরা জানি না, ছোটবেলা পড়ছি না, এটা একটা হাইপারবোলা। তাহলে ইনপুট ছিল হাইপারবোলা, আউটপুট হয়ে গেল কি, আউটপুট কি হলো u = 100, u = 100, এটা কি বোঝায়, কি বোঝায়, এই যে এটা কি বোঝায়, একটু লাল কালি নিয়ে আসি। এই যে এটা হচ্ছে আমাদের আউটপুট পাইছি u = 100, ইকুয়াল টু 100 একটা স্ট্রেট লাইন। কার স্ট্রেট লাইন বলছে, এদিকে একটু তাকাই, এই বরাবর কিন্তু ইউ ডাব্লিউ প্লেনের, আমি এখানে লিখতে ভুল করেছি, এটা ডাব্লিউ প্লেন, আর এই বরাবর কি ভি। তাহলে দেখেন ইউ এর মান আজীবন হচ্ছে 100, তার মানে এরকম হবে, অর্থাৎ ভি এর সমান্তরাল। তাহলে একটা হাইপারবোলা সেটা কি দিচ্ছে, আমাকে একটা স্ট্রেট লাইন দিচ্ছে। দেখে তো বুঝতে পারছি কিনা, কত ইন্টারেস্টিং একটা ব্যাপার। ইনপুট দিচ্ছি হাইপারবোলা, বাট আউটপুট দিচ্ছে একটা স্ট্রেট লাইন প্যারালাল টু ভি। দেখে তো বুঝতে পারছি কিনা। ওকে, 3 নাম্বার কি দেওয়া আছে দেখেন, x² + y² = 10, মানে একটা সার্কেল, তাই কিনা, তাই কিনা। ওকে, আচ্ছা, আবার কেউ বলতে পারে যে এটা ইলিপস নয় কেন। আচ্ছা, ইলিপসের একটা স্পেশাল কেস, মানে সার্কেল হচ্ছে একটা স্পেশাল কেস অফ ইলিপস। যখন এরকম হয়ে যায় যে a² y² b² = 1 আছে সামথিং, তো এখানে যদি a² আর b² যদি সমান হয়ে যায় না, বা a আর b এর মান যদি সমান হয়ে যায় না, তখন আমরা সহজে বলে দেই যে a আর b এর মান যদি সমান হয়ে যায়, তখন এই ধরনের ইলিপস, এটাকে বলবো আমরা একটা সার্কেল, আর কিছু না। দেখি তো বুঝতে পারছি কিনা। তাহলে এই কারণে আমি এটাকে সার্কেল বলছি। এখানে দেখবেন সমান হচ্ছে, 10 দিয়ে ভাগ করে দেন, তাহলে তো হয়ে যায়। ওকে, এখন দেখেন আমরা তাহলে এখানে কি দিচ্ছি, ইনপুট হচ্ছে একটা সার্কেল। এই যে ইনপুট একটা দেখেন আমরা আঁকছি, এই যে ইনপুট একটা সার্কেল, যার রেডিয়াস কত, যার রেডিয়াস হচ্ছে √10, তাই কিনা। ওকে, ওকে, তাহলে এটা পাইলাম। এখন আমাকে দেখাইতে হবে কি, আমাকে দেখাইতে হবে সেটার ইউ আর ভি তে নিয়ে আমাকে দেখাইতে হবে। তাহলে আমি তো এই রিলেশনটা জানি, এখান থেকে কোন রিলেশন জানি দেখেন, আমি কিন্তু এখানে তৈরি করে আনছি, এই যে এখানে তৈরি করছি u = x² - y², v = 2xy। তাহলে এখান থেকে দেখেন আমি না দেখলেই কাজ করতে পারতাম। আমার দরকার কি, এটাকে ইউজ করা, x² y² = 10, এটাকে ইউজ করে u আর v পাওয়া। তাহলে আমি কিভাবে পাইতে পারি, দেখি তো এই দুইটা দেখে, এই যে ইউ আর ভি দেখে বলেন তো কিভাবে পাইতে পারি। আমি যদি কোনো মতে শুধুমাত্র এই কাজটা করে দিই, দেখাই, এই যে দেখেন, এই যে x² + y² = 10 বলছে না, আমি উভয় পক্ষে স্কয়ার করে দিলাম, তাহলে a + b হোল স্কয়ার সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার + 4ab। কথা হচ্ছে কেন আপনি মাইনাস আনলেন, কারণ আমি এই যে এটা দেখে আসছি, এই যে এখানে আছে। ওকে, তাহলে এখানে এটা সমান u², এটা সমান পেলাম v², এটা ইকুয়াল টু হচ্ছে 100। তাহলে দেখেন আমি ইনপুট দিয়েছিলাম একটা ছোট সার্কেল, মানে
ওইটার এটা রেডিয়াস কত ছিল বলেন তো? এই যে এটা রেডিয়াস √10 না? ওকে, তাহলে এখানে আইসা এটার রেডিয়াস কত হবে? বিশাল বড় একটা রেডিয়াস না? দেখি তো বুঝতে পারছি কিনা। দেখছেন? তাহলে একটা ছোট সার্কেলকে আমি ইনপুট দিছি, সেটা f of z equals to z স্কয়ার এই ম্যাপিং এর আন্ডারে আইসা আমাকে একটা বড় সার্কেল দিচ্ছে। মানে কত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কত সুন্দর একটা ব্যাপার। দেখি তো বুঝতে পারছি কিনা। ওকে, এখন আমরা চলে যাব কোশ্চেন 2 তে। এটা দেখলে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। এবার দেখেন, এবার একই প্রশ্ন বাট এবার ম্যাপিংটা একটু ঘুরাই দিছে। কি বলছে? হোয়াট উড বি দ্য ইমেজ অফ দ্য ফলোইং কার্ভ ইফ ইট ইজ ম্যাপড আন্ডার দ্য ম্যাপিং? সেই ম্যাপিংটাকে এই যে এটা। তা আগের মতো আগে আমাকে একটা সম্পর্ক নির্ণয় করতে হবে। এই যে এখানে দেখেন, আপনি যদি খেয়াল করেন, আমি কিন্তু ম্যাপিং এর আন্ডারে এই যে এখানে এক সম্পর্ক নির্ণয় করছি। দেখেন এখানে একটা সম্পর্ক নির্ণয় করছি এই যে এখানে এই বক্সে। তাহলে যে কোনো ম্যাপিং এর আন্ডারে প্রথমে আপনাকে সম্পর্ক নির্ণয় করতে হবে, তারপর কি দেওয়া আছে সেটা অনুসারে পরবর্তীতে ইউ আর ভি খুঁজে বের করতে হবে। এটাই হচ্ছে নিয়ম। তাহলে আপনাকে এই কাজটা করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এই ম্যাপিং এর আন্ডারে আগে হচ্ছে আমরা দেখতে চাই ইউ আর ভি এর মধ্যে সম্পর্কটা আগে নির্ণয় করতে চাই। আচ্ছা দেখেন, আমরা ছোটকালে সব পড়ে আসছি, কোনো সমস্যা নেই, আমাদের দেওয়া আছে এটা। আর ডাব্লিউ হচ্ছে আমার আউটপুটকে আমরা লিখতে পারি ইউ প্লাস আই ভি। আচ্ছা, জেটের পরিবর্তে আমরা লিখবা এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই লিখলাম। এখন এটা যেহেতু একটা ফ্র্যাকশন থাকলে কি হয় বলছিলাম, নিচে যা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ হয়ে যায়। আমরা সেই কাজটা করব। তাহলে আমরা সেই কাজটা করেছি। দেখেন নিচে যা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ করে দিচ্ছে। গুণ করার পরে এরকম একটা ব্যাপার পাই। তারপর হচ্ছে আমরা বাস্তবিক অংশ এবং কাল্পনিক অংশ একসাথে করেছি। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, যে উভয় পক্ষে সহগ সমকৃত করে এরকম ব্যাপার বলা হয়ে থাকে। তাহলে আমরা ইউ সমান পাইলাম হচ্ছে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ভি সমান পাইলাম হচ্ছে মাইনাস ওয়াই ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখে তো বুঝতে পারছি কিনা? এই 1 আর 2 পাইলাম। কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? নাই। তাহলে এই যে ম্যাপিং এর আন্ডারে কিন্তু ইউ আর ভি কি হবে সেটা ভিন্নতা আসবে। যেমন এটার ক্ষেত্রে ইউ কত ছিল? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এবং ভি সমান ছিল 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই। কেন? কারণ ম্যাপিংটা ছিল আপনার w equals to f of z equals to z স্কয়ার। আর এবার ম্যাপিং যেহেতু একটু ভিন্নতা, এই কারণে ইউ আর ভি চেঞ্জ হয়ে গেছে। এখন আমাকে এই ইউ আর ভি এটা পাইছি, এই অনুসারে আমাকে এইটাকে আগে রূপান্তর করতে হবে। কোনটা? আমার দেওয়া আছে কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 5। তো এটা কি? একটা সার্কেল। এখন আমরা দেখতে চাই এই যে সার্কেলটা √5 রেডিয়াসের একটা সার্কেল, সেটাতে কি দিচ্ছে আমার, অর্থাৎ ডাব্লিউ প্লেনে কি দিচ্ছে। অর্থাৎ এখন আমার কাজ হচ্ছে ইউ আর ভি সম্পর্ক নির্ণয় করা, এই যে এদের থেকে এটা আবার এই সব কিছু থেকে এটা যেন আমার ব্যবহার করতে পারি। এই যে এটা ব্যবহার করে আমাকে দেখতে হবে ইউ আর ভি এর সম্পর্ক কি হচ্ছে। আমি একটা কাজ করতে চাই, আমি একটু চালাকি করতে চাই, আমি দেখে এইসব চালাকিগুলো আপনি ম্যাথ দেখলেই বুঝতে পারবেন যে আপনাকে কি করতে হবে। ঠিক আছে? এখন আমি এরকম যদি ফ্র্যাকশন থাকে, আমরা যে কাজটা করব, আবার এখানে মান যেটা দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের মান দেওয়া আছে। আমি যেটা কাজ করতে চাই ইউ স্কয়ার করতে চাই, ভি স্কয়ার করতে চাই, তারপর তাদেরকে যোগ করতে চাই। যোগ করলে কি আসে? ইউ স্কয়ার ভি স্কয়ার করে যোগ করতে চাই। যোগ করলে এরকম একটা ব্যাপার আসে। আর এই যে নিচে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এই মানটা আগেই বসাই দিছি 5। কেউ না যদি কেউ বলে যে না পরে বসাবো, তাও হবে। এই যেখানে বসাই দিছি 5। ঠিক আছে? কোথায় দেওয়া আছে? এই যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 5। এখন আমি হচ্ছে স্কয়ার করে দিলাম। এখন হচ্ছে আমরা লসাগু দিলাম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 5। তাহলে এখানে পাইলাম 1/5। এবার দেখেন, একটা ইনপুট দিচ্ছে একটা বড় সার্কেল, রেডিয়াস ছিল √5। এখন একটা ছোট সার্কেল পাইলাম 1/5। দেখে তো বুঝতে পারছি কিনা? এখানে রেডিয়াস কত? স্কয়ার রুট 1/5 কিন্তু, তাই না? ওকে, তাহলে দেখেন এই যে ম্যাপিং এর আন্ডারে একটা ব্যাপার হয়ে যেতে পারে। যেমন এই ম্যাপিং এর আন্ডারে আপনি দেখেন আগের জিনিসটাই, এই যে এটা ছিল একটা কি ছোট সার্কেল, সেটা বড় হয়ে গেছিল। দেখেন তো মনে আছে কিনা? যখন ম্যাপিংটা ছিল আপনার এরকম তাকান, ম্যাপিংটা ছিল হচ্ছে ওয়াই দিয়ে লিখে ফেলতে হবে না, w equals to f of z equals to z স্কয়ার। তখন আমরা একটা ছোট সার্কেলের বদলে আমরা তার ইমেজটা পেয়েছিলাম একটা বড় সার্কেল। বাট এবার আমরা ম্যাপিং যখন হচ্ছে ঘুরাই দিয়েছি, কি ঘুরাই দিয়েছি? বিপরীত জিনিস দিছি। দেখেন পারলেন 1/z দিছি, তখন বলছে একটা বড় সার্কেল হয়ে যাবে একটা ছোট সার্কেল। তাহলে এগুলো আমরা পারবো না, ক্যালকুলেশন করে করতে হবে। দেখি তো বুঝতে পারছি কিনা? তো এটা আমাদের টপিক অন শেষ। তাহলে আমরা কি করলাম? 1 নাম্বার কমপ্লেক্স ফাংশনটা কি, 2 নাম্বারে বুঝাইলাম আসলে যে কমপ্লেক্স ফাংশনে একটা একটু সমস্যা হয়ে যায়। সেই সমস্যাটা হচ্ছে কি, যে আপনি আমাকে বলেন তো সমস্যাটা কি? সমস্যা হচ্ছে কমপ্লেক্সের ইনপুটেও দুইটা জিনিস নেয়, অর্থাৎ এক্স ওয়াই আছে, আবার আউটপুটে ইউ আর ভি আছে, তার মানে 4টা ডাইমেনশন। এটা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। তাই কারণে আমরা যে টেকনিকটা গ্রহণ করি সেটা হচ্ছে আমরা ইনপুটকে একটা প্লেনে রিপ্রেজেন্টেশন করি, সেটাকে বলি জেড প্লেন, আর আউটপুটকে আরেকটা প্লেনে রিপ্রেজেন্টেশন করি, সেটাকে বলি হয় ডাব্লিউ প্লেন। ঠিক আছে?
আচ্ছা, তাহলে আমার কাছে এরকম ব্যাপার চাইতে পারে যে আসলে ইমেজটা কি হবে, দ্যাট ইজ ডেভেলপ প্লেনে গিয়ে কি হবে সেটা আমাকে দেখাইতে হতে পারে। তো আমরা এই কাজগুলোর মাধ্যমে এটা করে থাকি। কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এটা গেল আমাদের টপিকস 1। আমরা টপিকস 2 তে চলে যেতে চাই। আমরা এখন পড়বো হচ্ছে লিমিট এন্ড ডেরিভেটিভ অফ কমপ্লেক্স ফাংশন। তো দেখেন আমরা এটা একটু কাজ করতে চাই, যেটা হচ্ছে আমরা যখন রিয়েল মানে কমপ্লেক্স মানে কমপ্লেক্স নাম্বার নিয়ে না বরং রিয়েল নাম্বার নিয়ে কাজ করতাম, তখন কিন্তু আমরা লিমিট পড়তাম, সবার মনে আছে, আমরা সেরকমই পড়বো। দেখি একটু এরকম কিছুদিন আগে লিমিটের ভিডিও দিয়েছি, আপনারা জানেন। এটা এই যে লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স ইকুয়ালস টু এল, এটা দ্বারা আমরা কি বুঝাইছিলাম সেই সময় লিখে দিয়েছি যে এক্স যত এর কাছাকাছি এফ অফ এক্স তত এল এর কাছাকাছি। তো এই যে ব্যাপারটা, এটা শুধুমাত্র এই লিমিটেড ডেফিনেশনটা শুধুমাত্র কাজ করে হচ্ছে আপনার ওয়ান ডাইমেনশনালের জন্য। কেন? সেটা কিন্তু আপনারা ফিল করেন যে এই যে আমরা বলতেছি এই যে এক্স এক্স যত এ এর কাছাকাছি, মনে করেন এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু হচ্ছে এ। এখন কাছাকাছি যাইতাম আমরা শুধুমাত্র এই যে লেফট হ্যান্ড লিমিট নিয়ে কাজ করতাম, রাইট হ্যান্ড লিমিট নিয়ে কাজ করতাম, সবার মনে আছে। তার মানে এটা শুধুমাত্র ওয়ান ডাইমেনশনের জন্য। বাট আমরা যদি বলি যে যে কোনো ডাইমেনশন হোক না কেন আমরা সেটার জন্য কাজ করতে চাই, তার জন্য হচ্ছে আবিষ্কার হচ্ছে ডেল্টা এপসাইলন ডেফিনিশন। ওই সময় হয়তো বলছি কিনা আমার খেয়াল নাই। তো এটা এই ভাইভাতে আসতে পারে যে আসলে এপসাইলন ডেল্টা ডেফিনিশন কেন দরকার, তখন এটাকে বলতে হবে যে আমরা সাধারণত যে ডেফিনিশনটা পড়ি লিমিট এক্সটেন্ডস টু এ এফ অফ এক্স ইকুয়ালস টু এল, এটা জাস্ট কাজ করবে হচ্ছে ওয়ান ডাইমেনশনের জন্য। বাট ডেল্টা এপসাইলন ডেফিনিশন যেটা আছে সেটা প্রত্যেকটা ওয়ার্কস ফর এভরি ডাইমেনশন। আমি বলে দেবো এটা আসলে ইন জেনারেল ফর্ম। এবং আপনাদের নিশ্চয়ই মনে ছিল যে আমরা যখন এপসাইলন ডেল্টা ডেফিনিশন দিয়েছিলাম এরকম একটা কথা বলছিলাম যে প্রতিটি এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য সেখানে অবশ্যই একটা ডেল্টা থাকতে হবে, যাতে করে এই কন্ডিশন মানে এরকম আমরা পরে আসছি। একই জিনিস এবার, ঠিক আছে? এবার আমি একটু আপডেট করতে চাই। x টেন্ডস টু a না দিয়ে a হচ্ছে একটা রিয়েল নাম্বার ছিল। এবার কিন্তু চাইলে আমরা যেহেতু কমপ্লেক্স অ্যানালাইসিস নিয়ে পড়ছি, কমপ্লেক্স হতে পারে। এই কারণে আমি একটু আরো আপডেট করেছি যে z, কেন z দিছি? কারণ আমরা জানি যে এবার যে কোনো একটা পয়েন্টকে আমরা z দ্বারা প্রকাশ করব, নট x। নাকি বুঝি নাই? যে z টেন্ডস টু z0 f of z equals to l। ঠিক আছে? তাহলে এটার ব্যাখ্যা কি? z যত z0 এর কাছাকাছি f of z যত l এর কাছাকাছি হবে। আচ্ছা, এরপর আমরা একটা ডেফিনিশন দিতে পারি। এখানেও আমরা হচ্ছে এপসাইলন ডেল্টা ডেফিনিশন দিতে পারি চাইলে। তো আমরা সেটাই করেছি। আমরা কি করেছি? এপসাইলন ডেল্টা ডেফিনিশনে গিয়ে একটু দেখাতে চাই এই যে এখানে যে একই নিয়ম ওইটার মতোই, শুধুমাত্র আমরা জেড আর জেড নট দ্বারা প্রকাশ করব, আর কিছু না। ঠিক আছে? তো এটা আমরা কাজ করেছি, দেখি তো বুঝতে পারছি কিনা। একই জিনিস এই যে ওকে। এখন এখানে একটা ফিল আছে, এই ফিলটার জন্য আসলে আমি এতটুকু মানে এত কিছু বললাম, নাহলে এগুলো বলা লাগতো না। ফিলটা হচ্ছে দেখেন, এবার যেন আপনার একটা ব্যাপার শুনে, আপনার নিশ্চয়ই মনে আছে যে ইনপুট বললাম হচ্ছে জেড প্লেন। দেখি তো বুঝছেন কিনা, জেড প্লেন। সাপোজ এখানে একটা বিন্দু আছে, সাপোজ এই যে এখানে একটা বিন্দু আছে, জেড প্লেন কিন্তু এটা কিন্তু ইনপুট। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন একটা বিন্দু আছে, এই বিন্দুর নাম দেন হচ্ছে জেড ইকুয়ালস টু মনে করেন এটা হচ্ছে 0+1i, এরকম একটা ব্যাপার এটা। ওকে, এবার বলেন তো এর কাছাকাছি আগে আগে এটা এই বেসিকটা ক্লিয়ার করতে পারলে আপনার সব শেষ হবে। আগের ঘটনাটা বলি তাইলে আরো ভালো হবে। আগের ঘটনা কি ছিল? যে আগের যে ঘটনাটা ছিল একদম ফিল করতে হবে, না হলে কিন্তু এটা বোঝা যাবে না। সহজ, কিন্তু যত বুঝবেন তত ভালো লাগবে। আস্তে আস্তে যাচ্ছি, দেখেন আমরা প্রথমে কমপ্লেক্স ফাংশন নিয়ে কাজ করলাম, এখন আমরা লিমিটে যাচ্ছি। এরপর আমরা আস্তে আস্তে যাবো যে আসলে কেন তৈরি হচ্ছে, কি হচ্ছে, এগুলো বলে ফেলবো। ওকে, এখন আমরা যেই ফিলটা একটু নিতে চাই, আগে সেই ফিলটা আগে গ্রহণ করি। এই যে এখানে মনে করেন সাপোজ একটা পয়েন্ট আছে, কি পয়েন্ট দেবো, এই যে এটার নাম দিলাম x equals to 2। আচ্ছা, আমি x equals to 2 আমি কি করতে পারি যে আমি এখানে আমাদের ডোমেইন, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে যখন আমরা একটা ফাংশন আমরা এরকম করতাম f of x equals to সাপোজ মনে করেন x স্কয়ার, তাহলে এটা ডোমেইন হচ্ছে x এর ভ্যালু নিয়ে গঠিত। তাহলে x ভ্যালু নিয়ে যখন গঠিত হয়, তাহলে আমরা যখন এই যে এরকম ধরনের ফাংশন নিয়ে কাজ করি y equals to f of x, তখন কিন্তু আমাদের ডোমেইনটা শুধুমাত্র x অ্যাক্সিস বরাবর। তাহলে এইখানে যে কনসেপ্টটা সেটা হচ্ছে এই যে আমি 2 এর কাছাকাছি কিভাবে আসতে পারি ডোমেইন থেকে। ডোমেইন কি? ডোমেইন শুধুমাত্র x অ্যাক্সিস বরাবর। বলছে যে 2 এর কাছাকাছি আমরা চাইলে 2 এর বাম থেকে 2 এর কাছাকাছি যাইতে পারি, আবার চাইলে 2 এর ডান থেকে 2 এর কাছাকাছি যেতে পারি। এই কারণে এখানে তৈরি হয় হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট। এবং আমরা এই কনসেপ্টটা ইউজ করি, অর্থাৎ আমাদের এখানে ডোমেইনটা হচ্ছে শুধুমাত্র x অ্যাক্সিস বরাবর। এই কারণে আমরা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট ইউজ করি। কেউ যদি ওই সময় স্যারদেরকে প্রশ্ন করতো, স্যার আপনি শুধুমাত্র ডান বামে গেলেন কেন, আপনি উপরের থেকে আসতে পারতেন না, নিচ থেকে যাইতে পারতেন না 2 এর কাছাকাছি? মানে এইটার নাম দিতাম হচ্ছে, ধরেন এটার নাম কিন্তু আমরা দিতাম রাইট হ্যান্ড লিমিট, মনে আছে নিশ্চয়ই। আর এটার নাম দিতাম হচ্ছে লেফট হ্যান্ড লিমিট।
কিন্তু স্যার এটা তো মনে করেন আপার হ্যান্ড লিমিট হতে পারতো, এটা তো লোয়ার হ্যান্ড লিমিট হতে পারতো, যে আসলে লোয়ার থেকে যাচ্ছে 2 এর কাছাকাছি। তখন স্যাররা অ্যান্সার করতো কি যে না, এটা হতে পারবে না, আপার হ্যান্ড লিমিট হতে পারবে না, লোয়ার হ্যান্ড লিমিট হতে পারবে না। কেন হতে পারবে না? কারণ এই অঞ্চলটা ডোমেনের মধ্যেই নাই, ডোমেনের মধ্যে থেকে আসতে হবে। তাহলে যখন আমরা এই ধরনের কাজ কাজ করি, ব্যাপারটা শুনে, যখন আমাদের ডোমেনটা হচ্ছে শুধুমাত্র একটা এক্সিস মানে এক্স এর উপর নির্ভর করে, তখন হচ্ছে আমরা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট ইউজ করি শুধুমাত্র। কিন্তু এবার যে আমাদের কনসেপ্ট সেটা একটু ফিল করেন। এবার কিন্তু আমাদের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা হচ্ছে এরকম। কিরকম? এরকম একটা ব্যাপার আছে, আমাদের পুরো প্লেনটা হচ্ছে এবার আমাদের ডোমেইন। দেখে তো মনে, এই যে এটা ছিল আমাদের ইনপুটের ক্ষেত্রে, তাহলে আমরা কি কি দিতে পারি, এটাই তো আমাদের ডোমেইন ব্যাপারটা, তাই কি না? একটা কিছুর মধ্যে কি কি দিতে পারি সেটাই তো আমাদের ডোমেইন থাকে। তাহলে দেখেন আমাদের জেড প্লেনের মধ্যে ধরেন এখানে একটা বিন্দু আছে। এবার এবার কেউ যদি চায় যে সে এখানে না নেই, এখানে নেই, আপাতত এখানে আছে, তো কেউ যদি চায় সে কিন্তু এভাবে এর কাছাকাছি কিভাবে যেতে পারে? আমরা যদি বলি সে চাইলে এখান থেকে এভাবে যাইতে পারে, সে এখান থেকে রাইট থেকে যাইতে পারে, সে উপর থেকে যাইতে পারে, সে নিচ থেকে যাইতে পারে, শুধু তাই না, এরকম আঁকা বাঁকা যেতে পারে, এরকম আঁকা যেতে পারে, এখান থেকে আসতে পারে, চাইলে এখান থেকে আসতে পারে, সে চাইলে এখান থেকে আসতে পারে, চাইলে এখান থেকে আসতে পারে, অর্থাৎ যে কোনো জায়গা থেকে সে আসতে পারে। এই যে আসতে চাওয়া, আমি যদি বলি, এটা কি বুঝতে পারছি? ওকে, তাহলে আমি এই কাজটাই করেছি, এই কাজটাই করেছি, এই কাজটাই বা এই ফিলটাই থাকতে হবে, যে আমি চাইলেই এবার কেন যাইতে পারি, কারণ এবার হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই সব হচ্ছে আমাদের আছে। তার মানে পুরো প্লেনটাই হচ্ছে আমাদের জন্য এবার ডোমেইন, আমি চাইলে যে কোনো ভাবে আসতে পারি। দেখি তো বুঝতে পারছে কিনা, এইটা একটু ফিল রাখতে হবে। ওকে, তাহলে এবার শুধুমাত্র লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেশন করলে হবে না। আচ্ছা, আমরা একটা ম্যাথ দেখতে চাই। তো এত বড় ম্যাথ আসবে না, তারপর হচ্ছে আমরা এমনিতে লিখে রাখছি আপনাদের বোঝানোর জন্য, যে কখনো কখনো যদি লাগে। বলছিলাম এইটা পুরো কোর্সটা সম্পূর্ণ হয়ে যাবে আপনার। আমাকে কাছে এরকম একটা ম্যাথ দিছে, আমাকে দেখাইতে বলছে যে আমরা যদি এফ অফ জেড এর লিমিট বের করি, সেই লিমিটিং ভ্যালুটা আসবে আসলে আই বাই 2, এটা আসবে। যেখানে এফ অফ জেডটা আবার ডিক্লেয়ার করে দিচ্ছে যে এফ অফ জেডটা আসলে এরকম। তো আমাকে এটা যখন বলবে শো দ্যাট, প্রমাণ করতে বলে যে প্রমাণ করেন যে লিমিটটা এটা, আবার বলছি, তখন হচ্ছে আমরা ডেল্টা এপসাইলন ইউজ করব। এই যে এরকম শো দ্যাট বললে যখন এপসাইলন ডেল্টা ডেফিনিশন ইউজ করব। যদি কখনো বলে যে না ফাইন্ড দ্য লিমিট, লিমিট খুঁজে বের করতে, তখন আমরা ডিরেক্টলি ম্যাথ করব, যে আগের মতো আগের নিয়মে, এই যে এরকম আমরা দেখাবো এটা, হ্যাঁ, ডিরেক্টলি ম্যাথটা কিরকম হয়। আচ্ছা, তাহলে আমি এই কনসেপ্টটাই এখন একটু কাজে লাগাতে চাই, যে আমরা এখন এপসাইলন ডেল্টা ইউজ করব। তা যেহেতু বলে দিচ্ছে যে এই ব্যাপারটা একটু দেখেন, এই যে এই ডেল্টা এপসাইলন ডেফিনিশনের যে কনসেপ্ট, সেটা হচ্ছে আমাদের একটা পার্ট ধরে নিয়ে আরেকটা দেখাতে হয়। ব্যাপারটা আসলে এরকম, যে আমি আসলে ধরে নিলাম আমাকে ডেল্টা এপসাইলন ডেফিনিশনটা দেখেন, এখানে আমরা যে ফর ইচ এপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট এ ডেল্টা। আমরা কি কাজ করি, আমরা হচ্ছে একটা এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য, ব্যাপারটা শুনেন, আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে এইটা ধরে নিই যে এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য এই কন্ডিশনটা মানে, এই কন্ডিশনটা মানে, তারপর আমাকে অবশ্যই অবশ্যই দেখাতে হয় যে এইটা ঘটে কোনো একটা পর্যায়ে, ঘটাইতে যায় যে সেই ডেল্টাটা আসলে কি হওয়া দরকার, অর্থাৎ আমরা দিন শেষে ডেল্টা খুঁজে বের করবো এখান থেকে। দেখি তো বুঝতে পারছে কিনা। আচ্ছা, তাহলে এই কাজটাই করছি, যে আমি একটা এপসাইলন গ্রেটার দ্যান 0 ধরে নিয়েছি, এবং আমি ধরে নিয়েছি যে এই কন্ডিশনটা সত্য এফ অফ জেড মাইনাস এল লেস দ্যান এপসাইলন। তাহলে এখানে দেখেন, মনে রাখতে হবে এটা কিন্তু আমাদের এফ অফ জেড, ঠিক আছে, এটা কিন্তু আমাদের এল ডেফিনেশন অনুসারে, তাহলে সেটা কাজ করেছি, এটাকে নিয়ে যান এফ অফ জেড মাইনাস এল লেস দ্যান এপসাইলন। এখন আমাদের উদ্দেশ্য থাকবে কি, আস্তে আস্তে দেখেন কি উদ্দেশ্য। এফ অফ জেড মানে কি দেওয়া আছে, আই জেড বাই 2। তাই দেখেন এখানে আমি উভয় পক্ষ থেকে আই বাই 2 কমন নিতে পারি, কমন নিলে থাকে হচ্ছে জেড বার মাইনাস 1। এবার দেখেন আমি এরকম, আমরা এরকম একটা ব্যাপার পড়ছিলাম, এই যে এই ব্যাপারটা, সেটা আমরা এই প্রপার্টিটা ইউজ করছি। এরপর আই বাই 2, আই বাই 2 এর মড, এই যে আই বাই 2 এর মড এর মান কত হবে, এই যে এখানে আমরা বের করছি। দেখেন আই বাই 2 মানে আসলে কত, আই বাই 2 এর মানে আসলে কত, একটু পেনে সমস্যা দিচ্ছে। ওকে, তাহলে আই বাই 2, দেখেন একটু, আই বাই 2 কে আমরা এরকম লিখতে পারি, এই যে এটা কেমনে লিখতে পারি, আই বাই 2 এর মড, কোনো কিছুর মড বললে কি হয়, বাস্তব অংশ স্কয়ার প্লাস কাল্পনিক অংশের স্কয়ার হয়। তাহলে এখানে দেখেন বাস্তব অংশ নাই, তাহলে এরকম হয়, দেখি তো বুঝতে পারছেন কিনা। আচ্ছা, তাহলে পরবর্তীতে আমরা এই পর্যন্ত চলে আসছি,
এই পর্যন্ত চলে আসছি। আর জেড বার মানে কি? জেড মানে যদি এক্স প্লাস আই ওয়াই হয়, জেড বার মানে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, মানে কনজুগেট। ওকে, এখান থেকে আমরা আরেকটা কাজ করে ফেলছি, সেটা হচ্ছে এখন এই 2 দিয়ে গুণ করে দিয়েছি। 2 দিয়ে গুণ করলে এরকম একটা ব্যাপার পাই, ঠিক আছে? আর আমরা কি করছি, এক্স মাইনাস ওয়ান আমরা বাস্তব অংশকে একসাথে করছি, কাল্পনিক অংশকে একসাথে করছি। ওকে, এখন আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে এই লাইনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই লাইনটাই আমরা বুঝি না, এই লাইনটা আমরা লিখছি। এখন এই লাইনটা আমরা লিখতে পারি কেন, বা কেন লিখলাম, এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। দেখি তো। আচ্ছা, এই লাইনটা লেখার উদ্দেশ্য হচ্ছে, একটা কথা বলি, আমি আপনাদেরকে বলি, এই ডেল্টা এপসাইলন যখনই দেখবেন, করার নিয়ম হচ্ছে এপসাইলন গ্রেটার দ্যান জিরোর জন্য আপনি এই কন্ডিশনটা ধরে নেবেন, এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন। এটা ধরে আপনাকে দেখাইতে হবে কোন একটা পর্যায়ে, কি দেখাইতে হবে, দেখাইতে হবে, দেখেন ডেফিনিশনটাতে আমি যদি আবার যাই, আচ্ছা এফ অফ এক্স দিয়ে করেছি, আসলে আমরা তো ওই যে আগের ডেফিনিশন গুলা মুখস্থ হয়ে গেছে, আমরা তো কমপ্লেক্স নিয়ে বেশি ডিল করি না, এই কারণে আসলে এখানে এক্স দিচ্ছি, আসলে এটা জেড হওয়ার কথা, তাই না? তাহলে এখানে লিখবেন জেড। ওকে, আচ্ছা এরপর আমাকে আসলে দেখাইতে হবে হচ্ছে জেড মাইনাস, দেখেন জেড মাইনাস জেড জিরো, দেখি আমরা ডেফিনিশনটা ঠিক আছে না? হ্যাঁ, এই যে জেড মাইনাস জেড জিরো লেস দেন ডেল্টা, এইটা আমাকে দেখাইতে হবে। এটা দেখাইতে হবে, দেখানোর পর দেখাইতে হবে যে ডেল্টাটা আসলে কত তখন। এটাই আসলে মূলত উদ্দেশ্য। মানে এই যে এপসাইলন গ্রেটার দ্যান জিরোর জন্য আমি কি এরকম একটা ডেল্টা পাই কিনা, সেই যেই ডেল্টাটা এই কন্ডিশনকে মানবে, এরকম কন্ডিশনকে মানবে, এটা আমাকে আসলে খুঁজে বের করার উদ্দেশ্য থাকে এইগুলোতে, আর কিছু না। তাহলে আমাদের আমাদের অঙ্কের ক্ষেত্রে ডেল্টা, এই যে জেড জিরো মানে কত, দেখেন জেড জিরো মানে এই যে জেড জিরো মানে ওয়ান, দেখছেন কি, জেড টেন্স টু জেড জিরো, এটা পড়া শিখতে, মানে এটা কিন্তু যদি আপনি আমাদের ডেফিনেশন অনুসারে সাজাই নেন, তাহলে এই পুরো ম্যাথটাকে আমরা এমনি লিখতে পারি, লিমিট জেড টেন্স টু জেড জিরো, তাহলে জেড জিরো মানে আসলে ওয়ান। আচ্ছা এফ অফ জেড এর জায়গায় আছে, আর এখানে আই বাই টু, এটা মানে আসলে আমাদের এল। দেখে তো বুঝতে পারছি কিনা? তাহলে আমাদের উদ্দেশ্য কি, এখন যদি এইগুলাতে আমি নিয়ে আসি, আমাদের উদ্দেশ্য হচ্ছে এফ অফ জেড মাইনাস এল লেস দ্যান এপসাইলন, এটা দেখতে হয়ে গেছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে জেড মাইনাস ওয়ান লেস দ্যান ডেল্টা প্রমাণ করা, দেখি তো বুঝতে পারছে কিনা? এইটা প্রমাণ করা প্রথমত, তাহলে আমরা সেই কাজটা করতে গেছি। এখন আমাদের লাগবে কি, জেড দরকার। তাহলে এখান থেকে কিভাবে জেড পেতে পারি, এখানে আছে এক্স মাইনাস ওয়ান, তাহলে আমরা বুঝতে পারতেছি এই পাশে একটা মাইনাস ওয়ান লাগবে, দেখেন তো বুঝছেন কিনা? এগুলো কিন্তু অ্যানালাইসিস ব্যাপারটা। এই যে এইখানে একটা জেড এর পর একটা মাইনাস ওয়ান লাগবে, আমি তাহলে কি করছি, এই যে এখানে একটা মাইনাস ওয়ান আছে না, এই যে মাইনাস ওয়ান, এই লাইনটাই তো আমি বুঝাতে চাচ্ছি, তাই কিনা? এই যে এই মাইনাস ওয়ানটাকে এই পাশে নিয়ে আসি, দেখি তো বুঝছি কিনা? এরপর বাকি থাকে কি, তাহলে এখান থেকে একটা লাইন বাড়তি করা উচিত, আমি আপনাদের বোঝানোর জন্য ব্যাপারটা ফিল করেন। আমাদের উদ্দেশ্য এগুলো আমরা এখানে করছি। আচ্ছা আমাদের উদ্দেশ্য হচ্ছে এই লাইনটা পাইছি যে এক্স, আমাদের উদ্দেশ্যটা দেখেন, এখানে পাইছি হচ্ছে এক্স মাইনাস ওয়ান আই ওয়াই লেস দেন টু এপসাইলন। আমাদের উদ্দেশ্য কি, আপনি এতটুকু বুঝতে পারেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই লাইন জেড মাইনাস ওয়ান, এইটা আনা। তা আমি একটা কাজ করি, আমাদের মাইনাস ওয়ান এখানে আছে, বলে আছে, তাহলে আমি কি করি, এক্স মাইনাস আই ওয়াই কে একসাথে নিয়ে আসলাম, এই মাইনাস ওয়ানটাকে এই পাশে নিয়ে আসলাম। কেন, যদি বলেন এটা কেন আনলেন, তাহলে এখানে দেখেন এই যে আমাদের উদ্দেশ্য হচ্ছে সামথিং মাইনাস ওয়ান আনা, তাহলে আমি সেটা আনলাম লেস দেন টু এপসাইলন, দেখছেন? আচ্ছা এরপর এরপর আমাদের জেড আনতে হবে, তাই জেড পাইতে গেলে এটাকে এক্স প্লাস আই ওয়াই লিখতে হবে, আমি জোর করে লিখলাম যে এক্স প্লাস আই ওয়াই। এতটুকু বুঝছে কিনা, এতটুকু বুঝছে কিনা, এতটুকু বুঝছি কিনা? ওকে, তো আমি জোর করে লিখলাম, এখন কথা হচ্ছে এটাকে আমি লিখতে পারি, এই প্রশ্নটা আপনি করতে পারেন যে আপনি এটা লিখতে পারেন কিনা, এটা লিখতে পারেন কিনা, এই প্রশ্নটা করেন। হ্যাঁ লিখতে পারি। কেমন লিখতে পারি, আমরা আজীবন জানি যে জেড এর মডুলাস আর জেড বার এর মডুলাস এটা সেম হয়ে থাকে, দেখেন তো বুঝছেন কিনা? জেড এর মডুলাস আর জেড বার এর মডুলাস এটা সেম না, দেখেন তো বের করেন। এটার ক্ষেত্র পাবেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার ক্ষেত্র পাবেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখি তো বুঝতে পারছেন কিনা? তাহলে এটা সেম। তাই সেই ধারণা অনুসারে আমি এখানে এই কথাটা লিখতে পারি, তাহলে এক্স মাইনাস আই ওয়াই পরিবর্তে এক্স প্লাস আই ওয়াই লিখতে পারি। কেন লিখতে পারি বুঝতে পারছি? ওকে, তাহলে কেন এটাকে লিখলাম, কারণ হচ্ছে আমার জেড লাগবে, আর কিছু না। এপসাইলন এই যে এখানে বসায় দেন জেড মাইনাস ওয়ান লেস দ্যান টু এপসাইলন। এখন দেখেন আমি যদি এই টু এপসাইলনকে ডেল্টা ধরি, তাহলে তো আমাদের প্রমাণ হয়ে যায়, তাহলে এইটা সমান ডেল্টা। তাহলে দেখেন ডেল্টা সমান, আমি তাহলে কত, ডেল্টা সমান ধরলাম হচ্ছে টু এপসাইলনকে আমরা ডেল্টা ধরলাম, এখান থেকে আমরা বলতে পারি ডেল্টা হচ্ছে টু এপসাইলন।
ঠিক আছে, অথবা এরকম বলতে পারেন এপসাইলন ডেল্টা বাই 2। দেখি তো বুঝতে পারছেন কিনা, একই কথা। তাই যে প্রমাণ হয়ে গেছে, অর্থাৎ আমাকে খুঁজে বের করতে হবে ডেল্টাটা আসলে কত দিন শেষে, ডেল্টাটা আসলে কত, এবং যাতে করে এই কন্ডিশন মেনে থাকে। এটা কিন্তু 2 এপসাইলন সমান কিন্তু ডেল্টা। দেখি তো বুঝতে পারছে কিনা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা গেল আমাদের একটা ব্যাপার। তো এই পর্যন্ত আমাদের এইটা হচ্ছে প্রমাণ করতে হবে। তবে এত বড় ম্যাথ যেহেতু প্রমাণে আসবে না, সুতরাং কেউ যদি না পারেন বা কেউ যদি না বুঝেন তাহলে আসলে সমস্যা নেই। আমাদের আসলে ডেল্টা এপসাইলন ডেফিনিশন নিয়ে সবারই সমস্যা থাকে বেশিরভাগ ক্ষেত্রে, কারণ ওইটা মানুষ ইউজ করে না বেশিরভাগ। তো আমরা আসলে যেসব ম্যাথ নিয়ে আসলে অভ্যস্ত, তো কখন আমাকে লিমিট বের করতে বলে তখন হচ্ছে আমরা খুব ভালো পারি। এই যে এটা, যেমন এটা বলছে, এটা কিন্তু আমাকে আসলে লিমিট বের করতে বলছে, অটোমেটিক বুঝতে পারতেছি। ফাইন্ড দ্য লিমিটের মতো না বললেও এটা বুঝতে হবে যে এটা লিমিট, কারণ লিমিটটা বলে দেয় না কত। আর যদি এইসব অঙ্ক থাকে তখন কিন্তু আসলে আপনাকে লিমিট বের করে দিলে হবে না, এরকম প্রমাণ করতে হবে। যদি বলে শো দ্যাট, দেখাইতে পারে, তখন এপসাইলন ডেল্টা ডেফিনিশন ইউজ করতে হয়। আচ্ছা আমরা এখন এটাতে যেতে চাই। দেখেন এটাতে যাইতে চাই, আমাদের এখন ডিরেক্টলি ম্যাথ করতে হবে। আগে দেখতে হবে এটা কি সমস্যা করে কিনা। এই জেড এর মানটা যদি বসায় দেন, এখানে যদি বসান, তাহলে দেখবেন একটা সমস্যা হবে, ওই যে ক্যান্সার ফর্মের মতো আসবে, কোন একটা ফর্ম আসবে। এখানে বসায় দেখেন, এখানে যদি বসান জেটের মান, তাহলে একটা সমস্যা আসবে। সমস্যা হলে কি হয়, আমরা বলছিলাম তাকে সমাধান করতে হবে অথবা এরকম কাজ করতে হবে, তার চিকিৎসা নিতে হবে, তাই না? তো আমি এখানে একটা চিকিৎসা নিচ্ছি, কি নিচ্ছি, আমি এখানে দেখে দেখে চিকিৎসাটা নেই। কিভাবে নেই, এখানে দেখেন আমি এখানে দেখছি যে জেড স্কোয়ার মাইনাস 2 জেড আছে, তার মানে এখানে যদি একটা অন দেই তাহলে একটা ফর্মুলা পড়ে যাবে, জেড মাইনাস 1 হোল স্কোয়ার। দেখি তো বুঝতে পারছি কিনা। এই কারণে আমি কি করছি, 4 কে 1 প্লাস 3 করছি। কেন করছি, এই প্রশ্ন করলে আমি বলবো এই জবাব, যে আমি তো আসলে দেখছি, আমি অঙ্ক করতে করতে এখন অভ্যস্ত, এই কারণে। ওকে, আপনিও করলে এটা আপনিও পারবেন। আচ্ছা এরপরের লাইন, তাহলে এটাকে আমি শুধুমাত্র কি করছি, ফর্মুলা নেওয়ার জন্য এরকম করছি। এখন আপনি প্রশ্ন করতে পারেন না যে কেন করছেন, আপনি আরেকটা প্রশ্ন আবার থাকতে পারে যে কেন করছেন। এর কারণ আছে, নিচের দিকে তাকাই থাকি আমি, আমি নিচের দিকে তাকাবো, উপরে কি হবে, এই যে এই অংশটাকে দেখছেন জেড মাইনাস ওয়ান করবো, দেখেন তো নিচে জেড মাইনাস ওয়ান আছে কিনা, এই কারণ, আর কিছু না। আপনি কেমনে বুঝলেন, এই কথাটা বলতেই পারেন যে কেমনে বুঝলেন যে জেড মাইনাস ওয়ান, বা আপনার মাথায় কিভাবে ক্যাচ করলো এখানে 1 প্লাস 3 করবো, কারণ আমি নিচে দেখছি, এই যে নিচে আছে জেড মাইনাস ওয়ান, এখানে সামথিং রুট 3, আমি সেই কাজটা উপরেও করতে চাই, তাহলে এটা করলাম। আর এই যে রুট 3 কে আমি এইভাবে লিখতে পারি, কেন এরকম করলাম, নিচের দিকে তাকায় দেখলাম, আর কিছু না। করার পর এবার দেখেন এটা কি হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা যদি ভাঙাই দিই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দিন শেষে নিচের সাথে কাটাকাটি করলে শুধু থাকবে হচ্ছে প্লাস অংশটা। ঠিক আছে, এবার যদি যেটার ভ্যালু বসালে দেখেন কোনো ধরনের সমস্যা হবে না, এবং লিমিটটা হচ্ছে সরাসরি পাই গেলাম এটা। কোনো প্রশ্ন? তাহলে এরকম ডিরেক্টলি ম্যাথ দিতে পারে। তা আপনাদের এপসাইলন ডেল্টা ডেফিনিশন দিয়ে আসার সম্ভাবনা নাই, এপসাইলন ডেল্টা ডেফিনিশন অনেকে বুঝেই না, এই কারণে আপনাদের ডিরেক্ট ম্যাথ আসবে এমসিকিউ যেহেতু। ঠিক আছে, আচ্ছা এবার একটা কথা বলছে যে প্রুভ দ্যাট এই যে লিমিটই আসলে এক্সিস্ট করবে না, এর লিমিটই নাই, এটা বলছে। এটা খুবই ইন্টারেস্টিং ম্যাথ, এইটা দিয়ে আসলে আমরা ফিল করাতে চাই আমাদের বাস্তব জীবনে। আমি বলছিলাম জেড টেন্স টু জিরো, এটা একটা ব্যাপার। আচ্ছা জেড টেন্স টু জিরো মানে আসলে কি, জেড টেন্স টু জিরো মানে আসলে কি, এই ব্যাপারটা শুনেন, এটা না। ওকে, আমার হচ্ছে আসলে মনে আছে লিমিট এক্স টেন্স টু ওয়ান যখন আমরা বলতাম আগের মতো, তখন আমরা আসলে ওয়ান পয়েন্টের লেফট হ্যান্ড লিমিট বের করতাম, রাইট হ্যান্ড লিমিট বের করতাম। এবার যেহেতু বলছে জেড টেন্স টু জিরো, তার মানে হচ্ছে আমাদের জিরোর কাছাকাছি। এই ব্যাপারটা এভাবে পড়েন, ছোটকালের পড়াটা এভাবে পড়েন, দেখি কিভাবে। ছোটকালের পড়াটা আমি আরেকটু ভাবে বলতে চাই, আরেকটু ভাবে পড়তে চাই। মানে ধরেন ছোটকালে মানে হচ্ছে ইন্টারের ম্যাথে যদি কখনো বলা থাকতো লিমিট এক্স টেন্স টু সাপোজ জিরো, তখন আমরা কি করতাম, এই জিরোর এই লেফট হ্যান্ড থেকে চাইতাম, রাইট হ্যান্ড থেকে চাইতাম। দেখে তো বুঝতে পারছি কিনা, জিরোর কাছাকাছি, এই কারণে দুইটা লিমিট বের করতাম। কেন এখন বলতে পারেন যে উপর থেকে কেন যাইতে পারলাম না, ওই যে বলছিলাম ডোমেনের একটা ব্যাপার, ডোমেন যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর, এই কারণে। তার মানে কোনো কিছু যদি এরকম দেওয়া থাকে যে এক্স টেন্স টু জিরো, তখন আমরা খুঁজে দেখবো যে আমি তার কাছে কিভাবে যেতে পারি। এখান থেকে শুধুমাত্র আমরা যে ছোটকালে পড়ছিলাম সেখানে শুধুমাত্র লেফট হ্যান্ড থেকে যাইতে পারতাম আর রাইট হ্যান্ড থেকে যাইতে পারতাম, আর কোনো হ্যান্ড থেকে যাইতে পারতাম না। বাট এবার আমাকে দেওয়া আছে কি, এবার যেটা দেওয়া আছে দেখেন, দেওয়া আছে হচ্ছে লিমিট জেড টেন্স টু জিরো। ব্যাপারটা কি, এবার হচ্ছে এই যে জেড জিরো মানে এই যে এখানে থাকে, তাই না? আচ্ছা এবার আমি আমার কথা বুঝতে হবে, আমি এবার আমাদের ব্যাপারটাকে এভাবে পড়বো যে আমি জিরোর কাছাকাছি কিভাবে যেতে পারি। বলে জিরোর কাছাকাছি আমি এভাবে যেতে পারি, আমি এভাবে যেতে পারি, আমি উপর থেকে যেতে পারি, আমি নিচ থেকে যেতে পারি। শুধু তাই না, আমি এভাবে কোনাকুনি যেতে পারি, এভাবে কোনাকুনি যেতে পারি, এই কোনাকুনি জিরোর কাছাকাছি যেতে পারি। তাহলে জিরোর কাছাকাছি কতভাবে যেতে পারি, অসংখ্য উপায়ে যেতে পারি। কোনো প্রশ্ন? তাহলে এই কনসেপ্টটাই হচ্ছে আমাদের লাগবে।
আর কিছু না। এই কারণেই আমি এটা লিখছি। এই যে যেটা দেখতেছেন এটা আমি লিখছি এই কারণে যে যখন বলবে x টেন্ডস টু 0 এর ব্যাখ্যাটা বোঝায় লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট। কেন? বিকজ অফ দ্য ডোমেইন। আর এখানে কিন্তু দেখেন আমাদের হোল প্লেনটা থাকার কারণে আমি যে কোনো পথে আমি জিরোর কাছাকাছি আসতে পারি। তাহলে এখন এই ম্যাথগুলো কেমনে করতে হবে? এখানে দেখেন ছোটকালে যেমন লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি সমান না হইতো তখন আপনাকে মনে রাখতে হবে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান না হলে তখন লিমিট এক্সিস্ট করতো না। মনে আছে? এবারের ক্ষেত্রে একই কথা। এবারে যে অসংখ্য রাস্তা দিয়ে আমি আসতে পারি বলছি জিরোর কাছাকাছি, আমি যদি দেখি যে জিরোর কাছাকাছি আসতে গিয়ে 100 ধরেন 100 রাস্তা না, এখানে কিন্তু অসংখ্য রাস্তা, অসংখ্য রাস্তার, আবার বলছি অসংখ্য রাস্তার আমি সবার একটা করে রাস্তা নিব, একটা করে। ধরেন আমি এই রাস্তাটা নিব, তারপর আমি এই রাস্তাটা নেব, যেটা আমার জন্য সহজ সেই রাস্তাটা আমি আগে নেব। সহজ কি? আমরা ছোটকালে এই যে এক্স বরাবর যাওয়াটা আমার জন্য সহজ, ওয়াই বরাবর যাওয়াটা আমার জন্য সহজ, ঠিক কি না? আমি পরিচিত তো এক্স এবং ওয়াই সম্পর্কে, কিন্তু এই যে এইটা সম্পর্কে আমার পরিচিত না, এটা ইকুয়েশন সম্পর্কে আমি জানি, বাট এই রাস্তা দিয়ে যদি যেতে চাই, দেখেন এই রাস্তা দিয়ে যদি যেতে চাই, এই যে এক্স এর রাস্তা দিয়ে যদি যেতে চাই, এটা ইকুয়েশন জানি না, ওয়াই ইকুয়ালস টু 0, তাহলে এটা পরিচিত, এটা আমার পরিচিত এক্স ইকুয়ালস টু 0, বাট এটা কি ইকুয়েশন কি আমি জানি না। এই কারণে পরিচিতগুলো আগে নিব, অর্থাৎ প্রত্যেকটা রাস্তার লিমিট বের করে দেখতে হবে যে লিমিটগুলো সমান কিনা। যদি দেখেন দুইটা রাস্তার লিমিট বের করতে গিয়ে দুটাই হচ্ছে মান আছে ভিন্ন রকম, তখন বলবো লিমিট এক্সিস্ট করে না। তাহলে আমরা সবসময় বলছি অসংখ্য রাস্তা আছে, বাট আমরা কোনগুলো বেশি ইউজ করি? এই রাস্তাটা বেশি ইউজ করি, এই রাস্তাটা বেশি ইউজ করি। কেন ইউজ করি বুঝতে পারছি, কারণ এটা আমাদের পরিচিত। যেমন আপনি দূরে কোথাও বেড়াইতে গেছেন, আপনি কোন রাস্তা ইউজ করবেন? যেটা পরিচিত। আচ্ছা, এই কারণে আমি ওই যে অনেক রাস্তা আছে তার মধ্যে একটা নিচ্ছি অ্যালং দ্য পাথ x ইকুয়ালস টু 0। আচ্ছা, x ইকুয়ালস টু 0 সেই পাথটা কোথায়? x ইকুয়ালস টু 0 মানে এই যে y, এই বরাবর কিন্তু আমি চাইলে জিরোর কাছে যেতে পারি। দেখি তো বুঝতে পারছি কিনা? এই যে এখান থেকে জিরোর কাছে আসলাম এই বরাবর, অর্থাৎ x ইকুয়ালস টু 0 তে। ঠিক আছে, এক্সাক্ট x এর মান কিন্তু আমি ধরে নিয়েছি যে আমি আসলে 0 বরাবর যেতে চাই, তাইলে আমি z ইকুয়ালস টু 0 তার কাছে পৌঁছাতে পারবো। এই যে এটা আমি 0 নিচ্ছি। এখন এখন আমাকে লিমিট কাকে দিছিল? লিমিট z টেন্ডস টু 0, z কে আমরা ভাঙাই লিখবো, কি লিখবো? x প্লাস iy টেন্ডস টু 0। আর এই যে z যা আছে তার পরিবর্তে এইগুলো বসাবো, z আর z বার আছে সেটা x প্লাস iy তে নিয়ে যাবো। এখন দেখেন আমাদের x এর মান কিন্তু এক্সাক্ট ধরে নিয়েছে, এই যে এখানে দেখেন লিখছি এক্সাক্ট 0, কারণ আমি x ইকুয়ালস টু 0 পদ দিয়ে যাইতে পারি, একে ধরতে পারি। ঠিক আছে, x ইকুয়ালস টু 0 পদ কি মনে আছে? এইটা হচ্ছে আমাদের x ইকুয়ালস টু 0 পদ। আচ্ছা, আমি একটু দেখাতে চাই, এই যে এটা না x ইকুয়ালস টু 0 এখানে আজীবন। আচ্ছা, তা আমি x ইকুয়ালস টু 0 গুলো আমি বসাই দিতে চাই, এখানে যেথায় x আছে সেখানে আমি বসাই দিতে চাই। টেকনিকটা এরকম। তাহলে আমি বসাই দিলাম। এখন x এর মান যেহেতু আমি বলে দিচ্ছি যে আসলে 0, এখন y এর মানটা কি হবে? আমরা কিন্তু এই যে i দ্বারা আসলে কাল্পনিক বুঝাই, আর কিছু না। তাহলে y এর মানটাই আসলে টেন্ডস টু 0 হবে, ভ্যারি করবে, তাই কি না? এই যে x প্লাস iy টেন্ডস টু 0, এটা পাইছি না? বুঝেন কথা? x প্লাস iy টেন্ডস টু 0, এখানে x এর মানটা 0 হয়ে গেছে, এক্সাক্ট 0। তাহলে থাকে কি y টেন্ডস টু 0, আসলে i দ্বারা কি বোঝায়? কাল্পনিক অংশ। কাল্পনিক অংশ মানে কাল্পনিক ব্যাপারটা, তাহলে কাল্পনিক অংশ আমরা আর i দিতে হবে না, শুধুমাত্র y দিয়ে বোঝাইতেই হবে y টেন্ডস টু 0, এটা বুঝাই দেবো। ঠিক আছে? আচ্ছা, এরপর এখানে তো x বসাইছি দেখে 0, এখন আমরা i কাটা দিলে থাকে -1। আমরা জানি -1 হচ্ছে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের লিমিট কোথায় বসাবো? y তো নাই এখানে, তার মানে -1ই হবে। দেখি তো বুঝতে পারছি কিনা? আচ্ছা, এটা একটা পাথ গেল। আমরা আরেকটা পাথ, আমাদের পরিচিত পাথ নিব এখান থেকে, কি জিরোর কাছে কাছে আরেকটা ভাবে যেতে পারি, সেটা হচ্ছে যে y ইকুয়ালস টু 0 এই পাথ দিয়ে যেতে পারি, অর্থাৎ এখানে y এর ভ্যালু আজীবন 0। তো আমি যদি এই পাথটা ইউজ করি, আবার একই নিয়ম, এখানে কি করব? একই নিয়ম, এখানে হচ্ছে y টা 0 হয়ে যাবে, x টা থাকবে, এই কারণে x টেন্ডস টু 0 দিব এখানে, দিন শেষে সেটা পাবো হচ্ছে একটা 1, তাহলে এখানে পাই 1। তো দেখেন এই যে দুইটা পাথে গেলাম, দুই পথে আমি গেলাম, যাই দেখলাম তাদের লিমিটিং ভ্যালু ঠিক না, -1 আর একটা হচ্ছে 1। যেহেতু এই যে ঠিক না, তার মানে আমরা বলে দিতে পারবো লিমিট এক্সিস্ট করে না। দেখি তো বুঝতে পারছি কিনা? ওকে, বুঝতে পারছি? আচ্ছা, এটা গেল আমাদের একটা ব্যাপার। কোনো প্রশ্ন? এবার আপনাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে লিমিট না আপনাদের সিলেবাসে নাই আমার জানা মতে, ডেরিভেটিভ আছে। তবে একটা কথা মনে রাখেন, লিমিট না পারলে ডেরিভেটিভ পারবেন? তো এরকম আপনাদেরকে আমাদেরকে খুশি করার জন্য বলছে আসলে লিমিট নাই, তাহলে ডেরিভেটিভ আছে। এই কারণে আপনাদের এই যে লিমিটের যে এপসাইলন ডেল্টা ডেফিনিশন করাইলাম, সেটা আপনি যদি নাও করেন কোনো ধরনের সমস্যা নাই। আচ্ছা, এরপর এটা গেল, আমরা এখন ডেরিভেটিভে চলে যেতে চাই। আমরা ডেরিভেটিভের যে রিয়েল নাম্বারের ক্ষেত্রে আমরা যেগুলো পড়ে আসছিলাম, বা রিয়েল ভ্যালুড ফাংশনের ক্ষেত্রে সেইগুলো একদম এরকম। আমরা এগুলো কিছুদিন আগে ভিডিও করেছি, আপনারা এটা দেখছেন নিশ্চয়ই। এরকম এগুলো আর বিস্তারিত ব্যাখ্যা করতে হবে না, কখনো চাইলে এইভাবেও লিখতে পারে। এই যে
এইচ টেন্স টু জিরো, এইচ আমি এইচ দেবো না, আমি অন্য কিছু দেবো, তখন আমি দিতে পারি না ডেল্টা এক্স দিতে পারি না, দিতেই পারি। যেখানে যেখানে এস আছে সেটার পরিবর্তে আমি ডেল্টা এক্স লিখছি, আর কিছু না। তো এটাও একটা ডেফিনেশন হতে পারে। তাই কমপ্লেক্সের ক্ষেত্রে একই ডেফিনেশন, কি এফ প্রাইম জেড মানে হচ্ছে লিমিট জেড টেন্স টু জিরো এফ অফ জেড প্লাস ডেল্টা জেড মাইনাস এফ অফ জেড ডেল্টা জেড, এভাবে দেখবো। দেখি তো বুঝতে পারছি কিনা। ওকে, আচ্ছা এটা কমপ্লেক্সের ক্ষেত্রে, এটা হচ্ছে কমপ্লেক্সের ক্ষেত্রে। আচ্ছা, এবার আমাকে এটা বলছে, দেখি আমরা একটা কোশ্চেন সলভ করি, তাহলে আমরা বুঝতে পারবো। এফ অফ জেড ইকুয়ালস টু জেড স্কয়ার, ফাইন্ড এফ অফ জেড, অলসো ফাইন্ড এত। তো আমরা এফ অফ জেড এর ডেফিনেশন জানি, এটা ডেফিনেশনটা আমরা লিখে ফেলছি। কি করছি যে উই নো দ্যাট, কি জানি, এটা জানি। ও আমরা ডেফিনেশনটা লিখি নাই, আচ্ছা আমি লিখে দিই তাহলে ভালো হবে, নাহলে প্রথমবার বুঝতে সমস্যা হবে। আমরা জানি যে এফ প্রাইম জেড এটা মানে হচ্ছে লিমিট জেড টেন্স টু জিরো এফ অফ জেড প্লাস ডেল্টা জেড এফ অফ জেড ওভার ডেল্টা জেড। ওকে, এখন দেখেন, এই যে দেখেন, এই আমাদের ম্যাপিংটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কম না। এই যে এফ অফ জেড ইকুয়ালস টু জেড স্কয়ার, বুঝেন এখানে যা দিচ্ছেন, ভিতরে যা দিচ্ছেন তার স্কয়ারটা দিচ্ছে আউটপুট আকারে। তাহলে এখানে দেখেন এফ অফ জেড প্লাস ডেল্টা জেড দিলে কি দিবে, তার স্কয়ারটা দিবে, এই যে কারণে স্কয়ার লিখছি, এই যে এটার পরিবর্তে। আর এফ অফ জেড মানে তো জেড স্কয়ার জানি। আচ্ছা, তাহলে বুঝতে পারছি, ওই লাইনটা থেকে আমরা নিয়ে আসছি। তাহলে এই লাইনটা ঠিক আছে লেখা, এই যেটা। এখন আমরা লিমিট ক্যালকুলেশন করব। লিমিট তো এইমাত্র বললাম ডিরেক্ট লিমিট এটা। তাহলে এখন এটাকে যদি আপনি ডেল্টা জেড বসাই দেন, সব জায়গায় বসাই দেন প্রথম লাইনে, এই যে এই লাইনেই যদি বসাই দেন, তাহলে একটা সমস্যা। কি সমস্যা দেখেন, সমস্যাটা কি? সমস্যা হচ্ছে ডেল্টা জেড ইকুয়ালস টু জিরো বসাই, তাহলে দেখেন ওই উপরে আসে জেড স্কয়ার মাইনাস জেড স্কয়ার মানে জিরো বাই জিরো, এই ফর্ম আসে, তাহলে এটা ক্যান্সার ফর্ম। তাহলে ক্যান্সার ফর্মের জন্য আমাদের একটা সমস্যা, আমি এটাকে রিমুভ করতে চাই। রিমুভ করতে গেলে আমাকে চিকিৎসা নিতে হবে। তো চিকিৎসা নেওয়ার টেকনিকটা কি? আমরা চেষ্টা করবো এ প্লাস বি হোল স্কয়ার আকারে ভাঙতে, প্রথম ভাঙলাম। এরপর দেখেন জেড স্কয়ার আর জেড স্কয়ার কাটাকাটি যাবে, কাটলাম। এরপর দেখেন আমি কি কি কাজ করেছি, একটু ফিল করেন। এক নাম্বার দেখলাম যে জেড স্কয়ার কাটা গেল, ঠিক আছে। এরপর হচ্ছে এই যে নিচে যেটা ডেল্টা যেটা আছে, এটার সাথে এটা কাটাকাটি যাবে, এটার সাথে এটার একটা কাটাকাটি যাবে, সেটা করছি। তাহলে থাকে কি 2z প্লাস ডেল্টা জেড, এটা এটা পাইছি, ঠিক আছে। ওকে, 2z প্লাস ডেল্টা জেড থাকলো। এখন আমি যদি ডেল্টা জেড ইকুয়ালস টু 0 বসাই, তাহলে কি কোনো সমস্যা, কোনো ক্যান্সার ফর্ম আসে না? আসে না। তাহলে এটা লিমিট, ওই যে এটা পেলাম 2z, তাহলে যে ক্যালকুলেশন হয়ে গেল। আচ্ছা, এরপর আমাকে এখন ক্যালকুলেশন করতে হবে এইটা। আচ্ছা, আমি যেহেতু এফ প্রাইম জেড সমান পাই গেছি 2z, তাহলে এফ প্রাইম জেড এর পরিবর্তে 1 প্লাস আই বসাই, তাহলে আই বসাই, এটা দেখি তো বুঝতে পারছি কিনা। ওকে, এখন আমার কোশ্চেন 2 আমাকে এটা বলছে যে এফ জেড ইকুয়ালস টু জেড প্রাইম, সরি জেড, এফ জেড ইকুয়ালস টু জেড বার মানে কনজুগেট কমপ্লেক্স নাম্বার, তাহলে আমাকে বলছে এটা বের করতে এফ প্রাইম জেড। আমরা ডেফিনেশন কি জানি, এটা জানি। ওকে, এখন দেখেন এখানে ফিলটা করতে হবে। ফিলটা এখানে ব্যাপারটা হচ্ছে যখন আমি জেড দেই তখন সে আমাকে কি দেয়, জেড বার দেয়। তাহলে আমি যখন জেড প্লাস জেড ডেল্টা জেড দেবো তখন আমাকে কি দিবে, জেড প্লাস ডেল্টা জেড বার দিবে। দেখি তো বুঝতে পারছি কিনা। আচ্ছা, আর সব তো ঠিক আছে। ওকে, ঠিক আছে। এখন আমরা এটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। কোনটাকে? এই যে এটাকে ভেঙে লিখছি এরকম, জেড বার প্লাস ডেল্টা জেড বার। ওকে, আমি বার লিখে ফেলতে, বার বলতেছি, আসলে এটা কিন্তু বুঝতে পারছেন যে কি বোঝাচ্ছে, কমপ্লেক্স কনজুগেট ব্যাপার যেটা, সেটা কনজুগেট ওইটা। এরপর বা অনুবন্ধী বাংলায় বলা হয়, জেড বার লিখলাম। এখন জেড বার কাটাকাটি করে দেন, তাহলে এখানে পাইলাম ডেল্টা জেড বার আর এখানে হচ্ছে ডেল্টা জেড। এবার দেখেন আপনি এরকম একটা ব্যাপার পায়ে গেলেন, এবার দেখেন পায়ে গেলেন, কিন্তু বারটা আপনি দেখেন এটাকে এখন যদি জেড বার লেখেন, জেড বার ইকুয়ালস টু 0 লেখেন, তার মানে ডেল্টা জেড বার মানে হচ্ছে এখানে 0 মানে আনডিফাইন্ড আকার আসবে, তার মানে কোনো দিনও এর লিমিট এক্সিস্ট করবে না। দেখি তো বুঝতে পারছি কিনা। হ্যাঁ, এখন আমরা বলতে পারেন না যে এটা আমি কিভাবে ক্যালকুলেট করব। সেটার জন্য আমরা পেজ 4 এর লাস্ট ম্যাথটা দেখতে চাই। ওকে, এই যে এটা দেখছেন, এটা প্রমাণ করছি কেন এক্সিস্ট করলো না। এই যে আপনি যদি এইটা, এখন আপনার কোথায় আসছে বলেন তো, এই যে, তাহলে এটা কত পেজ 4 এ আছে, দেখেন পেজ 4 নাম্বার পেজে এই যে লাস্ট ম্যাথ, সেখানে কিন্তু আমরা পড়েছিলাম এই যে এইটাই কিন্তু সেই ম্যাথটা। তাহলে আমরা কিন্তু এখন কি করব, বিভিন্ন পাথ নিয়ে ক্যালকুলেশন করতে পারি। তা আমরা করব না, আমাদের ওই যে এই যখনই 4 পেজের ওই ম্যাথটা করে ফেলছি, এটা মুখস্থ করে ফেলবেন। লিমিট লাস্ট নট এক্সিস্ট হিয়ার, এই কারণে লিখছি পেজ 4 লাস্ট ম্যাথ। এটা দেখি তো বুঝতে পারছি কিনা। ওকে, এবার দেখেন আমাকে এটা বলছে শো দ্যাট দ্য ফাংশন এফ অফ জেড ইকুয়ালস টু জেড স্কয়ার ইজ ডিফারেন্সিয়েবল অনলি এট জেড ইকুয়ালস টু 0 তে।
খুব ইম্পর্টেন্ট ম্যাথ। আমাকে দেখাইতে বলছে যে এই যে ফাংশনটা আছে সেটা শুধুমাত্র ডিফারেন্সিয়েবল হবে জিরোতে, 0 পয়েন্ট, আর কোথাও না। এটা একটু দেখাইতে বলছে। তার আগে বুঝেন আমি যেটা যেটা বলছি, কিছু কিছু ব্যাপার মুখস্থ করে ফেলতে হবে। কি মুখস্থ করে ফেলতে হবে? যেমন এই অঙ্কটা মুখস্থ করতে হবে। তাহলে এটা বুঝে গেছেন, এখন মুখস্থ করে ফেলবেন। যে কোথাও লাগবে, কাজে লাগতেছে না, এই যে এটা মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করবেন। এক, আর বেসিক কনসেপ্ট তো আছেই আল্লাহর রহমতে আমাদের সবারই। আচ্ছা, মুখস্থ করে ফেলবেন এটা। তারপরে কোনটা মুখস্থ করতে হবে? আর মুখস্থ করতে হবে না, এখানে মুখস্থ করতে হবে না। এরপর এটা মুখস্থ করতে হবে। এখন এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা বললাম, এটা মুখস্থ করবেন যখনই করা শেষ হয়ে যাবে। তা আমাকে কি দেখাইতে বলছে? এই যে একটা ফাংশন আছে সেটা ডিফারেন্সিয়েবল হবে কোথায়? z = 0 তে। এটা আমাকে দেখাইতে বলছে। তো আমরা এটা একটু দেখাইতে চাই। তো আমাকে দেওয়া আছে f of z = z, এর উপর z² বললাম, এটা মডুলাস অফ z², এটা সবাই বুঝেন। তা আমি ডিফারেন্সিয়েবল হবে কোথায়? আমরা তাহলে ডিফারেন্সিয়েবলের যে ডেফিনিশন সেটা আমরা লিখে ফেললাম। এটা হচ্ছে আমাদের ডেফিনিশন। আচ্ছা, এবারে একটা কথা কল্পনা করেন। সেটা হচ্ছে এরকম ব্যাপার যে আমি আমাদের ম্যাপিংটা কিভাবে ডিক্লেয়ার করা? f of z = mod z বার হোল স্কয়ার, এরকম একটা ব্যাপার আছে। আচ্ছা, এখানে যখন আমি যেটা দিচ্ছি তাকে মড করে তাকে স্কয়ার করে দিচ্ছে। তার মানে এখানে দেখেন আমি যদি z + z ডেল্টা z কে দেই তাহলে কি করবে? এটাকে মড করে হোল স্কয়ার করে দিবে, একই কথা। তাহলে এটা থেকে আমরা এটা লিখতে পারি। ওকে, তাহলে এটা লিখলাম। এখন আমি যদি এখনো বসাই, এই ডেল্টা z = 0 বসাই, দেখেন ডিরেক্ট ম্যাথ তো, যদি বসাই ফেলি এখানে, যদি 0 বসান এই যে এখানে, তারপরে দেখেন সমস্যা হবে, ক্যান্সার ফর্মে আসবে। সুতরাং আমি চেষ্টা করতেছি এখানে 0 বসাবো না, আরো কিছু কাজ করব। কি কাজ করব? z কে আমি হচ্ছে একটা কাজ করি x এবং y দিয়ে করি। আবার বলছি ডিফারেন্সিয়েবলের ম্যাথ গুলো কিন্তু, বারবার বলছি ডিফারেন্সিয়েবলের ম্যাথ গুলো কিন্তু এই যে লিমিট আছে, এই যে লিমিট, এই যে লিমিট দেখছেন, লিমিটের অঙ্কগুলো কিন্তু করতে হবে। এই যে লিমিটের অঙ্কগুলো করতে হবে ওই নিয়মেই। যেই নিয়মটা কি? ওই যে বিভিন্ন পথে যাইতে হবে। এখানে শুধুমাত্র লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করলে হবে না। এখানে অসংখ্য পথ আছে, তার মধ্যে আমরা পরিচিত পথগুলো নিব। যদি দেখি, ব্যাপারটা বুঝতে পারছেন? পরিচিত পথগুলো নিব। এবার কথা শুনেন। আচ্ছা, এবার একটা কথা শুনেন, সেটা হচ্ছে তাইলে আমাদের কিন্তু এই কারণে আমি বলছিলাম যে আমাদেরকে সিলেবাসটা এরকম ভাবে দিছে যে আপনাদের লিমিট নাই, ডিফারেন্সিয়েবল আছে। তার মানে লিমিট তো অটোমেটিক আছে, নাহলে পারবো? ওকে, তাহলে এখন আমি যেই কাজটা করব, আমাকে লিমিট ক্যালকুলেশন করার জন্য আমার ওই টেকনিকগুলো ইউজ করতে হবে। কি টেকনিক নিয়েছিলাম দেখেন, এখানে কোনো লিমিট ক্যালকুলেট করতে যাই আমি কোনো z কে z রাখি নাই, তখন সেটাকে x + iy করে দিছিলাম। কেন? কারণ এখানে তাহলে আমাদের জন্য একটা সুবিধা যে আমি যখন y = 0 পদ দিয়ে যাব তখন ওখানে y এর ভ্যালুটা 0 বসাই দিতে পারবো। আবার এখানে যেহেতু x এর ভ্যালুটা x = 0 পদ দিয়ে যাব, তখন এখানে আমি হচ্ছে কি করতে পারবো? x এর ভ্যালু 0 বসাই দিয়ে লিমিট ক্যালকুলেট করতে পারি। এই যে এগুলো দেখছি কিন্তু। তাইলে যখনই লিমিটের কনসেপ্টে চলে আসবেন, আপনি লিমিটে চলে আসবে, তখন কিন্তু আপনাকে মনে রাখতে হবে সব z কে আপনি x + iy করে ফেলবেন। দেখি তো বুঝতে পারছেন কিনা? ওকে, এবং সব ডেল্টা z কে আপনি x প্লাস, এই যে এরকম করবেন। ধরেন x সমান যদি এরকম হয়, যে সাপোজ z সমান যদি হয় থাকে x + iy, তাহলে আপনি বলেন তো ডেল্টা z সমান এরকম লেখা যায় না? ডেল্টা x + i ডেল্টা y। আপনি এখন ডেল্টা z কে আবার এরকম করে ফেলবেন। তাহলে আমি সেই কাজটা করছি। কেন করছি? কারণ হচ্ছে আমাকে এখন লিমিটের কনসেপ্টে যেতে হবে। দেখেন এই লাইনটা লেখা যায় কিনা, যেখানে যেখানে যেটা আছে সেখানে সেখানে x + iy করে ফেলছি। ওকে, এখন এই যে ডেল্টা z আছে এটাকে আমরা লিখব ডেল্টা x ডেল্টা y। আচ্ছা, আপনি চাইলে কখনো এটাকে এমনিও লিখতে পারতেন, এই যে এটার মতো করে লিখতে পারতেন। এখানে যেটা দেওয়া আছে যে ডেল্টা z টেন্ডস টু 0, এটা না, ডেল্টা z মানে আবার কি? ডেল্টা x + i ডেল্টা y টেন্ডস টু 0। কেউ চাইলে এভাবেও লিখতে পারে, কেউ চাইলে এমনি লিখতে পারে যে না, ডেল্টা x টেন্ডস টু 0 ডেল্টা y টেন্ডস টু 0, এভাবেও লিখতে পারে, কোনো সমস্যা নাই। দুইটা দিয়ে লিখতে পারে। তবে আমরা সবসময় এটা বেশিরভাগ ইউজ করি, আমরা এটা ক্যালকুলাস অফ মাল্টিভেরিয়েবল ইউজ করছি বেশি। ওকে, তাহলে আপনি যেটা দিয়ে করেন কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর এটা গেল। আমরা এখন একটু এখানে যাই। এখন আমাদের জন্য এই যে কাজটা করছি, এটা হচ্ছে আমাদের লিমিটের পোর্শনের কাজ। এখন আমরা লিমিট বের করতে চাই। তো লিমিট বের করতে গেলে আমাকে কোথায় যেতে হবে জানো? এই যে 0, এই যে এদিকে যায়। 0 এর আশেপাশে কত ভাবে যেতে পারি? এইদিকে আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে 0 এর আশেপাশে কমপ্লেক্সে 0 মানে আসলে এটা। তো 0 কিভাবে যেতে পারি? বলে আমি আমার পরিচিত পথ আমি নিব আগে। আমি এভাবে যেতে পারি, আমি এভাবে যেতে পারি। পরিচিত পথ নিচ্ছি। এটা মানে কত? এভাবে যাওয়ার ব্যাখ্যা হচ্ছে এখানে y এর মান কত? 0। আর এখানে কত? x এর মান 0। আচ্ছা, আমি সেই কাজটা করছি। অ্যালং দ্য পাথ y = 0, যখন y = 0 নেব, মানে এই y = 0 মানে এক্সাক্ট ভ্যালু। দেখেন আমি কি করব, শুনেন কথাটা। এখানে সব জায়গায় y এর মান 0 বসাই দেব। সব জায়গায় y এর মান 0 বসাবো, এখানে 0 বসাবো। তাহলে এখানে কোনো y থাকে না, শুধুমাত্র x থাকে। তাহলে আমাদের তো ওই যে y টেন্ডস টু 0 এটা দেওয়ার কোনো মানই হয় না, কারণ কোনো y নেই। এই কারণে পরবর্তীতে দেখেন আমি শুধুমাত্র
এই যে লিখছি x টেন্ডস টু 0, এই কথাটা এই কাজটা কিন্তু আগেও করে আসছি লিমিটের ক্ষেত্রে, এই কাজটা করছি, দেখি তো বুঝতে পারছে কিনা। এখানে সব বসাই দিছি, বসাই দেওয়ার পর এখন আমরা দেখতে চাই যে এখন কি ক্যান্সার ফর্ম আছে। এই যে এটা যদি আপনি এখানে বসান তাহলে থাকবে কি, এখানে 0 বসান তাহলে 0/0, হ্যাঁ ক্যান্সার ফর্ম আছে। একবার করবো a + b হোল স্কয়ারের সূত্র ভেঙে দেব, ভেঙে দিচ্ছি। এখন যে কাজটা করছি যে এটা কাটলাম, এবার ডেল্টা x এটার সাথে এটা কাটা যাবে, এটার সাথে এটার একটা কাটা যাবে, তাহলে দিন শেষে থাকে দেখেন এইটা। এবার যদি লিমিট মানে ডেল্টা x টেন্ডস টু 0 বসান তাহলে 2x পান, তাহলে কোনো ধরনের সমস্যা নাই। দেখি তো বুঝতে পারছে কিনা। আচ্ছা তাহলে এটা কোথায় পাইলাম, এই যে y = 0 বরাবর যখন আমি 0 এর কাছে গেলাম, ওকে। এবার আমি অ্যালং দা পাথ, আমার পরিচিত পাথ আরেকটা আছে x = 0, এই পাথ বরাবর গেলাম। সিমিলারলি আমি যদি এরকম একই নিয়মে বসাই, যেখানে x এর মান 0 বসাই দিব, শুধুমাত্র y থাকবে, এই কারণে লিমিটটা থাকবে y টেন্ডস টু 0, বসাইলে আমাদের এরকম একটা ক্যালকুলেশন হবে। আসলে এবার একটু কথা দেখেন, আমাকে বলছে যে যা এই ফাংশনটা কি হবে, ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে অনলি কোথায়, at z = 0 তে। এবার আপনি বলেন যদি এই ফাংশনকে ডিফারেন্সিয়েবল হতে হয়, এটা আমাকে প্রমাণ করতে বলছে। শুনেন, এই যে এটা আর এইটা, দুই পথে দুই রাস্তার দুইটা রেজাল্ট এরকম পাইছি, একটা হচ্ছে 2x পাইছি এক পথে, আর একটা হচ্ছে 2y - i পাইছি। তাহলে আমাকে বলে দিছে, কোশ্চেনটা ভালোভাবে পড়েন, আমাকে বলছে যে f of z = z², এটা ডিফারেন্সিয়েবল কখন, z = 0 তে। যদি ডিফারেন্সিয়েবল হতে হয় তাহলে এই যে দুই পথের লিমিট এদেরকে সমান হইতে হবে না, নাহলে কি লিমিট এক্সিস্ট করবে না। লিমিট এক্সিস্ট না করলে ডিফারেন্সিয়েবল হবে না। তাহলে দেখেন ব্যাপারটা যে আরো বলে দিছে না ডিফারেন্সিয়েবল হবে, তাহলে এই দুটাকে অবশ্যই সমান হতে হবে দুই পথের। ব্যাপারটা বুঝতে পারছেন, যেহেতু ডিফারেন্সিয়েবল বলছে তার মানে লিমিট সমান হবে। আচ্ছা এখান থেকে যদি আর গুণন করে ফেলি তাহলে কি পাই, y = i, x পাই 2 2 কাটা নিলে, ঠিক আছে। এখন বলেন x এর ভ্যালু যদি আপনি মনে করেন যা আছে তা না, এখানে আমি ওই যে বুঝাই দিচ্ছি নোট দিয়ে, x এর ভ্যালু যদি -1 -2 ডট ডট করে ∞ নেয় তাহলে y এর ভ্যালু কত পান, y এর ভ্যালু কত পাবেন, যেহেতু i আছে তাহলে একটা করে ইমাজিনারি পাবেন। x এর ভ্যালু যদি প্লাস নেন, +1 +2 +3 ডট 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 +∞ নেন, তখন y এর ভ্যালু ইমাজিনারি পাবেন, এখানে বসাই দেন। বাট উই নো দ্যাট, কি জানি আমরা, z = x + iy, তাই কিনা, দেন x আর y হইতে হবে রিয়েল। এখন আপনি বলেন, আপনি x এর ভ্যালু আমি দেখাইলাম যে -1 থেকে ডট ডট করে ∞ যাই নেন, আবার +1 থেকে ডট ডট করে +∞ যাই নেন, সব মিলে y এর ভ্যালুটা পাচ্ছেন হচ্ছে আপনি ইমাজিনারি, মানে কাল্পনিক ব্যাপার চলে আসতেছে। বাট আমরা জানি যে z = x + iy, যে এখানে x আর y কে রিয়েল হতে হয়। তাহলে আপনি সব ভ্যালু বসায় দেখলেন যে y এর ভ্যালু রিয়েল পাচ্ছেন না, শুধু একটা ভ্যালু আছে। যদি এখানে x এর ভ্যালু 0 বসান তখন y এর ভ্যালু 0। তার মানে বুঝতে হবে এই যে, সো x = 0 হইলে y = 0 হয়, আর অনলি পসিবল ভ্যালু এটাই, শুধুমাত্র পসিবল ভ্যালু। এই কারণে বলছে হেয়ার দ্য ফাংশন f of z = z² is differentiable only at z = 0। কেন, কারণ তখন x এর ভ্যালু 0 বসাবো, y এর ভ্যালু আমি কি পাচ্ছি, রিয়েল পাচ্ছি, তখন z = কিভাবে লেখা যাবে, 0 + i0, তার মানে z = 0। এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে। কে বুঝে নাই, তাহলে এটা এখন থেকে মুখস্থ করে ফেলতে হবে। এটা এখন থেকে কি করতে হবে, মুখস্থ করে ফেলতে হবে যে একটা ফাংশন f of z = mod z হোল স্কয়ার, এটা ডিফারেন্সিয়েবল শুধুমাত্র একটা পয়েন্টে। কোন পয়েন্ট, z = 0 পয়েন্ট। একটা এমসিকিউ দিয়ে ফেলছি, এমসিকিউটা হচ্ছে এরকম, f of z = z, সাপোজ একটা কিছু আছে, তারপরে একটা কিছু, ওই একটা কিছুরই হচ্ছে আপনার বার আছে, তখন বলছে ফাইন্ড এ পয়েন্ট হোয়ার দ্য ফাংশন এত, বাকিটুকু মিস্টেক হইছে, ইজ ডিফারেন্সিয়েবল হবে। ওকে, এই কোশ্চেনটা আসলে এরকম হবে, ইজ ডিফারেন্সিয়েবল, এটা গুড কোশ্চেন। এটা এই যে আমি বলছিলাম যে আপনাকে এই যে কিছুক্ষণ আগে যেটা পড়াই আসলাম, যে একটা ফাংশন f of z = হচ্ছে mod z², এটা ডিফারেন্সিয়েবল কোথায়, z = 0 তে। এটা মুখস্থ করে ফেলতে বলছি, শুধুমাত্র 0 তে, আর কোথাও হবে না ডিফারেন্সিয়েবল। সেটা দিয়ে এই ম্যাথটা করা যাবে কিভাবে। এখানে যেই ব্যাপারটা ছিল দেখেন, এখানে ছিল হচ্ছে mod z², তাই না। মনে রাখবেন, আমরা জানি, এটা সবাই জানেন, বা কেউ নাও জানতে পারি, ভুলে গেছি। আমরা কি জানি, mod z এটা মানে আসলে লেখা যায় হচ্ছে z ইনটু আপনার z বার, এই যে হোল স্কয়ার, সরি, এটা সমান লেখা যায়, এটা সমান এটা লেখা যায়, ঠিক আছে। তাহলে এটা একটু এই প্রপার্টিসটা এখন লাগবে। সেই প্রপার্টিসটা যদি ইউজ করি, দেখেন এটা পুরাটাকে একটা z হিসেবে কনসিডার করেন, সাপোজ, বা অন্য কিছু হিসেবে কনসিডার করুন, কোনো সমস্যা নেই। তাহলে তারই বার আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ব্যাপারটা দেখেন, f of z এটা সমান আমরা এই ঘটনাটা লিখতে পারি 7i, এটা হোল স্কয়ার,
ঠিক আছে, লিখতে পারি না। মনে করে নেন একটা কথা, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের পুরাটা হচ্ছে ডাব্লিউ, তাহলে এখানে পাইতাম এটা, যেহেতু এটা ডাব্লিউ তাহলে জেডটার জেড থাকবে না, এটা জেড এর ফাংশন না, এটা এফ অফ ডাব্লিউ হয়ে যাবে। এখন তো মনে পড়ে কিরকম, তাহলে এই ফাংশনটা কখন হচ্ছে ডিফারেন্সিয়েবল হয়, বলছিলাম এই ডাব্লিউ ইকুয়ালস টু 0 হলে। দেখেন তো বুঝছেন কিনা, জেড স্কয়ার মনে আছে, দেখি এই যে এফ অফ জেড ইকুয়ালস টু জেড স্কয়ার মড জেড স্কয়ার, এটা ডিফারেন্সিয়েবল হবে কোথায়, জেড ইকুয়ালস টু 0 তে, তার মানে ভিতরে যা আছে সেটা ইকুয়ালস টু 0 হইতে হয়। তাহলে এখানে এই যে এফ অফ ডাব্লিউ সমান মড ডাব্লিউ হোল স্কয়ার, এই যে ব্যাপারটা, এটাকে ডিফারেন্সিয়েবল হইতে গেলে এই ভিতরে জিনিস যে আসে তাকে 0 হইতে হবে, কারণ এই পয়েন্টে সে 0 হয়, জেড ইকুয়ালস টু 0 তে 0 হয়, তাই কিনা, বুঝতে পারছে কিনা? ওকে, তাহলে এখান থেকে আমি কি পাইতে পারি, এখান থেকে পাইতে পারি হচ্ছে যে ডাব্লিউ সমান কি ধরছিলাম 7, বা 7 ধরছিলাম কি না জেড, সরি ওটা জেড, জেড মাইনাস 5 মাইনাস 7i ইকুয়ালস টু 0। ওইখান থেকে ক্যালকুলেশন করবো x প্লাস আই ওয়াই, এইটা 7i ইকুয়ালস টু 0। আচ্ছা, এখান থেকে আমি বাস্তব আর কাল্পনিক অংশ যদি এক করে ফেলি, যে মানে x মাইনাস 5i i y মাইনাস 7, এটা ইকুয়ালস টু 0 প্লাস i 0। এখন যদি আমি দুটো সহগ সমীকৃত করি, x মাইনাস 5 ইকুয়ালস টু 0 আর y মাইনাস 7 ইকুয়ালস টু 0, তার মানে এখান থেকে পাই x ইকুয়ালস টু 5 y ইকুয়ালস টু 7। এর গুড কোশ্চেন, এটা একটা এমসিকিউ আসতে পারে। তাহলে x ইকুয়ালস টু 5 পাইছি, y ইকুয়ালস টু 7 পাইছি, আমরা কি পারবো? তাহলে কি দিয়ে পারছিলাম, ওই যে যে কিছুক্ষণ আগে করে আসলাম ওইটা দিয়ে করলাম। তাহলে এখানে কত পাবো, এখানে যেটা পাবো সেটা হচ্ছে x ইকুয়ালস টু 5 আর y ইকুয়ালস টু 7। ইটস এমসিকিউ, ঠিক আছে। ওকে, এখন আমাদের অনেকের মাথায়, যারা আমরা আসলে বিবেকবান বা যারা আমরা অনেক মানে একটু একটু বুঝার চেষ্টা করেছি, তাদের মাথায় একটা প্রশ্ন আসছে না, যে আচ্ছা আপনি বলছিলেন যে জিরোতে যাইতে পারেন অসংখ্য পথে, তারপর আপনি ভাগ্যক্রমে দেখলেন যে আপনার দুইটা পরিচিত পথ নিয়েছেন, দুইটা পরিচিত পথ নেওয়ার পর দেখছেন যে লিমিট সমান আসে নাই, তারপর বলে দিচ্ছেন যে আসলে এর লিমিট এক্সিস্ট করে না। বাট এরকম তো অনেক ফাংশন থাকতে পারে যে আসলে দুইটা পথ দিয়েই নিলাম মতো দেখা গেল যে তাদের লিমিট সমান। এখন তো আমাদের হাজার হাজার পথ আছে, আমার তার হাজার হাজার পথ নিয়ে লিমিট ক্যালকুলেশন করতে বসলাম শুধুমাত্র, তারপর আমার পরীক্ষার হলে আর কাজ নাই খায়া দেয়া, মানে একটা ম্যাথ করতে তো সব যাবে, এখানে ইনফাইনাইটলি মেনি পয়েন্ট মানে মেনি রাস্তা আছে, তো প্রত্যেকটা রাস্তা দিয়ে ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ এই প্রত্যেকটা রাস্তা দিয়ে কখন ক্যালকুলেশন করতে হয়, যখন হচ্ছে ব্যাপারটা এরকম ঘটে যে আপনার এরকম হয় যে যে প্রত্যেকটা পথে দেখলাম যে আমাদের পরিচিত পথগুলোতে দেখলাম লিমিটের ভ্যালু সমান আসতেছে, মনে করেন y ইকুয়ালস টু 0 তে যাচ্ছি তখন লিমিটের ভ্যালু হাফ আইছে, আবার x ইকুয়ালস টু 0 পথ দিয়ে যখন যাচ্ছি তখন হাফ আসছে, আরেকটা পথ দিয়ে যখন যাচ্ছি তখন হাফ আসছে। অর্থাৎ এরকম করে আমরা কিন্তু দুই তাহলে সমান, আমি কিন্তু বলে দিতে পারবো না যে হ্যাঁ ডিফারেন্সিয়েবল হবে, কেন, কারণ আমাকে প্রত্যেকটা পদ নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, এরকম বলতে পারবো যদি আমি দেখি যে না তারা সমান না, যে কোনো দুইটা পথে যাইয়া, তখন আমাদের বলা সহজ যে না লিমিট এক্সিস্ট করবে না। বাট যখন প্রত্যেকটা পথে বের হবে তখন কিন্তু অনেক পথ, তখন আমরা কিভাবে যায় থামবো, কোথায় যায় থামবো, এটা একটা প্রশ্ন জাগে না, যে আসলে এত পথ দিয়ে আমাদের ক্যালকুলেশন করতে করতে জীবন শেষ হয়ে যাবে, তখন কি করতে হবে। এই জন্য আমাদের আমাদের কশি সাহেব একটা ব্যাপার আছে, তিনি একটা ব্যাপার আবিষ্কার করছেন, আমরা সেটা নিয়ে এখন পড়বো, এখন সেটা নিয়ে পড়বো। আচ্ছা, তো কশি সাহেব যেটা দিয়েছেন, এই কারণে আমরা টপিক 3 তে চলে যাচ্ছি। তার মানে টপিক 1 এ পড়ছিলাম হচ্ছে কমপ্লেক্স ফাংশন, টপিক 2 তে পড়ছি লিমিট এন্ড ডেরিভেটিভ, এই কনসেপ্ট লাগবে। টপিক 3 তে পড়বো এখন কশি রাইমান ইকুয়েশন, অ্যানালিটিক এন্ড হারমোনিক ফাংশন। তাহলে কশি রাইমান ইকুয়েশন কি করেছে আমরা এটা একটু দেখবো, হ্যাঁ। আচ্ছা, তাহলে কশি রাইমান ইকুয়েশন আসলে আবিষ্কার হয়েছে কেন, যদি কখনো বলা হয় যে কেন দরকার, ওই যে কশি রাইমান ইকুয়েশন এই যে সলভটা করে, যে কোন একটা ফাংশন ওই যে ডিফারেন্সিয়েবল ক্যালকুলেট করার জন্য আমরা দেখলাম যে এরকম বিভিন্ন পথ দিয়ে যাচ্ছিল, বিভিন্ন পথ দিয়ে যাচ্ছিল, বিভিন্ন পথ দিয়ে যাচ্ছিল, তো এরকম অসংখ্য পথ নিয়ে তো আসলে কাজ করা সম্ভব না, সেটা নিয়ে কাজ করছে কশি সাহেব, যে আসলে একটা থিওরাম দিয়েছেন তিনি, সেটা যদি পূর্ণ করে তাহলে এই বলতে পারবো কেউ একটা কোন একটা ফাংশন ডিফারেন্সিয়েবল কিনা, ঠিক আছে। ওকে, তাহলে আমি এখানে একটা ব্যাপার লিখে রাখছিলাম আবার, যে হিস্ট্রি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির, কারণ কি, কারণ আমি যখন থার্ড ইয়ারে আমাদের কমপ্লেক্স অ্যানালাইসিস ছিল, কমপ্লেক্স অ্যানালাইসিস থার্ড ইয়ারে আমি ভাইভাতে একমাত্র থার্ড ইয়ারে এ প্লাস পাইছিলাম মনে হচ্ছে, আর সব ইয়ারে 3.75 করে পাইছি। তো আপনার এরকম হয়েছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন টিচার আসছিলেন ওই সময়, তিনি হচ্ছেন আপনার চেয়ারম্যান, আমি শুনছিলাম, আমি জানি না আসলে পুরোটা, এক্সটার্নাল আসছিলেন, তিনি আমাকে এই প্রশ্নটা করেছিলেন যে আসলে কশি রাইমান ইকুয়েশন এটা আসলে কেন কেন আবিষ্কার হয়েছিল। তো আমি এটার অ্যান্সার দিতে পারছিলাম মতো, তিনি অনেক খুশি হয়েছে এবং বলছিলেন যে ওই সময় বলছিল যে আমি যেহেতু প্রথম দুইবার ফার্স্ট ছিলাম, তখন বলছিল যে
তুমি এবারও ফার্স্ট হবা, কিন্তু ওই সময় আমার পরীক্ষা খারাপ ছিল, মনে মনে ভাবছিস না আমি ফার্স্ট হতে পারবো না। তো এই কারণে আমি এই হিস্ট্রিটা লিখে রাখছি যাতে করে আমার এই গল্পটা মনে থাকে আজীবন, বা এই কারণে আমি সবাইকে এটা বলাই যে কোশি রাইমান ইকুয়েশন আসল ব্যাপারটা এরকম। তো আমরা দেখতে চাই থিওরামটা কি বলছে। বলছে একটা কমপ্লেক্স ফাংশন এফ অফ জেড, সেটা ডিফারেন্সিয়েবল হবে কখন হবে, এট জেড জিরোতে, যদি কোনো পয়েন্ট ধরে, কখন, যদি এই কন্ডিশন মানে। ওই যে ইউটা কি, এখন যদি বলেন ইউ কি, ইউ মনে আছে ইউ কি? ইউ হচ্ছে এই যে ডাব্লিউ এর, ইউ হচ্ছে ডাব্লিউ এর কি বাস্তব অংশ। এই যে আমি এই কারণে লিখে রাখছি উপরে, দেখেন অ্যাকচুয়ালি এই যে ডাব্লিউটা রিপ্রেজেন্ট করে ইউ প্লাস আইভি। দেখে তো বুঝতে পারছি কিনা? ওকে, তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার এটা। এখন ওই ইউ কে যদি এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি এবং ভি কে যদি ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি এবং তারা যদি সমান হয়, দ্বিতীয় কন্ডিশন, ভি কে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি পার্শিয়াল ডেরিভেটিভ এবং ইউ কে যদি ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি, তাদের রেজাল্ট যদি এরকম একটা মাইনাস দিয়ে সমান হয়, তখন আমরা বলবো ওই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে। কোথায়? এই পয়েন্ট জেড ইকুয়ালস টু এই যে জেড নটে। ঠিক আছে কিনা? দেখে তো বুঝতে পারছি কিনা? হ্যাঁ, পয়েন্ট না বলে যদি আপনি বলেন এভরিহোয়ার, যে একটা কমপ্লেক্স ফাংশন, একই নিয়ম। এখানে দেখেন এফ অফ জেড, ডাব্লিউ টু এফ অফ জেড, সেটা ডিফারেন্সিয়েবল হবে কোথায়? প্রত্যেকটা জায়গায়। যদি দেখি প্রত্যেকটা জায়গাতে এই কন্ডিশনগুলো মানে, যদি আমরা বলি পয়েন্টে, তখন বলবো পয়েন্টে। যদি আমরা দেখি যে দেখেন পয়েন্টে বলছি, এই কারণে বলছি এই যে এই কন্ডিশন যদি মানে পয়েন্টে। আর যদি যখন বলবো হচ্ছে প্রত্যেকটা জায়গায় ডিফারেন্সিয়েবল হবে কিনা, একটা ফাংশন দিয়ে বললাম প্রত্যেকটা জায়গায় হবে কিনা, আমরা কি করব? প্রত্যেকটা জায়গায় এই কন্ডিশন চেক করব। তাহলে আমাদের ওই যে বেশি পরিশ্রম ওটা করতে হবে না। তাহলে কোনো একটা ফাংশন যদি এইরকম এই যে দুইটা জিনিস, এই যে দুইটা জিনিস, এই দুইটাই দিয়েছে কশি এবং রায়মান, এই কারণে আমরা একসাথে কশি রায়মান ইকুয়েশন বলে থাকি। এই কিন্তু কশি রায়মান ইকুয়েশন। এই দুটো যদি কোনো একটা কমপ্লেক্স ফাংশন পূরণ করে, তাহলে মানে স্যাটিসফাই করে, তখন আমরা তাকে বলবো যে সে ডিফারেন্সিয়েবল হবে। পয়েন্টে বললে পয়েন্টে, আর যদি দেখি এভরিহোয়ারে হচ্ছে, তখন আমরা বলবো এভরিহোয়ার। ঠিক আছে? ওকে, তাহলে আমরা যেহেতু CR7 নামে পরিচিত, বা অনেক মানুষ এই CR7 শব্দটা আমরা শুনছি, ক্রিস্টিয়ানো রোনালদোকে বলা হয়। তো এই CR7 ইকুয়েশন আমরা বলে থাকি, আমি ফাইজলামি করে বলে থাকি যে CR7 ইকুয়েশন। তাতে করে কি আমাদের মন থাকবে, আপনি যত ইচ্ছা তত ম্যাথের সাথে ফাইজলামি করবেন। আপনি ধরেন এটা সঠিক না, পড়া সঠিক না, কিন্তু আপনি পড়বেন, পড়ে মনে রাখবেন, এটা ইচ্ছনীয়। বাট আমরা বুঝি না আমরা ফর্মাল কিভাবে হব। আমাকে শিখতে হবে, তারপর হচ্ছে আমি ফর্মাল শিখবো। ওকে, তাহলে CR7 ইকুয়েশন, তার মানে কশি রায়মান ইকুয়েশন। এখানে আসলে 7 দ্বারা আমি আপনাকে মনোযোগ আকর্ষণের জন্য নিয়েছি। এই দুটাকে বলা হবে হচ্ছে আপনার, এই দুটাকে বলা হবে কশি রায়মান ইকুয়েশন, যেখানে ইউএক্সটা কি, এই যে পার্শিয়াল ডেরিভেটিভ, এগুলো আমরা পারি। এখন প্রশ্ন হতে পারে ইউভি কি? আমি কিন্তু আগেই বলছিলাম ইউভি হচ্ছে ডাব্লিউ এর, ডাব্লিউ মানে আউটপুটের বাস্তব অংশ প্লাস কাল্পনিক অংশ, এরকম একটা ব্যাপার। ইউভি পারবো না? একই রকম জিনিস, সবকিছু একদিনে শেষ করছি কেন? কারণ সব তাহলে আপনি ধরতে পারবেন। ওকে, এবার ধরেন আমাকে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে, এফ অফ জেড ইকুয়ালস টু জেড স্কোয়ার। আর জেড মানে কি, আমি ব্যাপারটা শুনেন, আমি চাইলে কিন্তু এটাকে এমনিও লিখতে পারতাম, একদম সহজ ব্যাপার। আমরা কিন্তু এমনি জানি যে ডাব্লিউ ইকুয়ালস টু এফ অফ জেড, আর এফ অফ জেড মানে আমি দিয়ে দিচ্ছি জেড স্কোয়ার, আর জেড মানে কি লিখতে পারি, এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার। আচ্ছা, একে ভাঙলে কি আসে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আই 2xy, এগুলো অনেকবার ভাঙছি, এটাই সমান ডাব্লিউ। আর ডাব্লিউ কে আবার আমরা কি লিখতে পারি? ডাব্লিউ কে লিখতে পারি ইউ প্লাস আই ভি। এখন যদি বাস্তব আর কাল্পনিক অংশ সমান করি, ই সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ভি সমান হচ্ছে 2xy। এবার দেখেন, আমরা দেখতে চাই যে এই যে ফাংশনটা, সেটা কি কশি রায়মান ইকুয়েশনকে স্যাটিসফাই করে। দেখেন আমি এই যে ক্যালকুলেশন করব, ইউ কে এক্স এর সাপেক্ষে, এই যে ইউ কে, এই যে ইউ এক্স এর সাপেক্ষে আপনি পার্শিয়াল ডেরিভেটিভ করেন, পাবেন 2x। ঠিক আছে? ওকে, এবং ভি এর সাপেক্ষে, ভি কে আপনি ওয়াই এর সাপেক্ষে করেন, তখন পাবেন 2x। আবার ভি কে আপনি এক্স এর সাপেক্ষে করেন, 2y পাবেন। ইউ কে আপনি ওয়াই এর সাপেক্ষে করেন, -2y পাবেন। দেখেন এই কন্ডিশন মানছে কিনা, এই যে এটা মানছে কিনা, এটা দেখেন মানছে। সুতরাং আমরা বলতে পারবো দ্য ফাংশন স্যাটিসফাই কশি রায়মান ইকুয়েশন। আচ্ছা, এইটা এক্সাম্পল আরেকটা দিচ্ছি। এই আপনাদের নিশ্চয়ই মনে আছে, ওকে, নিশ্চয়ই মনে আছে, আমরা একটা বিশাল ম্যাথ করেছিলাম, এই যে এটা, সো দ্যাট দ্য ফাংশন এত ইজ ডিফারেন্সিয়েবল অনলি এট জেড ইকুয়ালস টু 0 তে। অনেকভাবে করেছিলাম লিমিট টিমিট নিয়ে, এখন আর লিমিট নিয়ে করতে হবে না। এই ম্যাথটা আমরা এখন 1 মিনিটের মধ্যে শেষ করতে পারবো। এই ম্যাথটা এখন কি বলছি, 1 মিনিটের মধ্যে শেষ করতে পারবো। কিভাবে পারবো? কারণ এই যে এটাকে যদি ডিফারেন্সিয়েবল হতে হয়, এই যে ফাংশনটা কিভাবে শেষ করব 1 মিনিটের মধ্যে? তাহলে আগে বড় করে শিখাইছি আপনার কাছে, তখন কিন্তু খুব খারাপ লাগছে। এই যে এই ফাংশনটাকে যদি ডিফারেন্সিয়েবল হতে হয়, তাহলে একে কশি রায়মান ইকুয়েশন
স্যাটিসফাই করতে হবে। তাহলে আমরা যাই, এই কথাটাই লিখছি, একই জিনিস। আচ্ছা, আমরা এই জেডটাকে যদি লিখি এক্স প্লাস আই ওয়াই, তাহলে বলেন তো জেড বার এটা মানে কত? স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? আচ্ছা, জেড বার এর মানে সরি জেড বার বলে ফেলতেছি কেন? আচ্ছা, জেড বার না, আপনারা বুঝতে পারছেন, বলতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়। এখানে হচ্ছে মড জেড হোল স্কোয়ার, একে করলে কি আসবে? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমি এটাই লিখছি, এটা মানে আসলে এটা। ঠিক আছে? কেন এরকম করতেছি? কারণ আমার দরকার কি এখন? ডাব্লিউ সমান এফ অফ জেড, আর জেড সমান দেওয়া আছে এইটা। এখন আমার দরকার হচ্ছে ইউ প্লাস আই ভি এটা বের করা। ডাব্লিউ সমান ইউ প্লাস আই ভি, আর এই যে এটাকে করলে আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখানে কিন্তু কাল্পনিক অংশ নাই, সেটাকে আমরা লিখতে পারি আই ইন্টু জিরো। তাহলে দেখেন ইউ সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ভি সমান কত? ভি হচ্ছে জিরো। দেখি তো বুঝতে পারছে কিনা? এখন এটাকে পার্শিয়ালি ডেরিভেটিভ করে যা যা বলছে। আমরা বলছিলাম যে এটাকে ডিফারেন্সিয়েবল হইতে গেলে আপনার নিচে মনে আছে এই কন্ডিশন মানতে হবে, সাথে সাথে এটাও মানতে হবে। আমরা সেটা বসাই দিছি, ইউ এক্স আছে হচ্ছে 2x, ভি ওয়াই হচ্ছে 0 পাইছি, ভি এক্স হচ্ছে 0, আর এটা সমান এত। এখন এখান থেকে দেখেন কি পাচ্ছি? এক্স এর মান পাচ্ছি 0, ওয়াই এর মান পাচ্ছি 0। আচ্ছা, এক্স আর ওয়াই কে যদি কম্বাইন করি তখন কি পাই? এই যে এরকম জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। তার মানে দেখেন জেড ইকুয়ালস টু 0 তে সে ডিফারেন্সিয়েবল। কে বুঝে নাই? একদম কত শর্টকাটে করে ফেলছি। তাহলে এই যে এটা, এই যে ফাংশনটা, এটা হচ্ছে ডিফারেন্সিয়েবল কোথায়? এট জেড ইকুয়ালস টু 0 তে। কোনো প্রশ্ন? ওকে, এরপর আমরা যদি চাই অ্যানালাইটিক ফাংশন। অ্যানালাইটিক ফাংশন, একটা ফাংশনকে আমরা অ্যানালাইটিক বলতে পারবো একটা পয়েন্ট, কোন পয়েন্টে? জেড ইকুয়ালস টু জেড নট। জেড ইকুয়ালস টু এটাকে চাইলে এমনও লিখতে পারতেন যে একটা পয়েন্ট জেড ইকুয়ালস টু জেড নট, এমনও লেখা যাইতো চাইলে। কিভাবে দেখাচ্ছি, যে এরকমও লিখতে পারতেন চাইলে জেড ইকুয়ালস টু জেড নট, বা শুধু জেড নট দিলেও কোনো সমস্যা নাই। আমি বলতে গেলে জেড ইকুয়ালস টু জেড নট বলি। তাহলে একটা ফাংশন তাকে আমরা অ্যানালাইটিক বলতে পারবো কখন? মানে একটা পয়েন্টে, অবশ্যই একটা পয়েন্টে। একটা ফাংশন তাকে আমরা অ্যানালাইটিক বলবো কোথায়? একটা পয়েন্টে, জেড ইকুয়ালস টু জেড নট পয়েন্টে। যদি it is differentiable হয় at any point, at every point, at every point of some neighborhood, এরকম এরকম। আচ্ছা, মনে করে নিলাম কিছুই বুঝেন নাই, কোনো সমস্যা নাই। আমাদের দেশে অনেকে মনে করে থাকে যে অ্যানালাইটিক ফাংশন মানে কি? অনেক স্যাররা বলে দেয় যে যেখানে যে ডিফারেন্সিয়েবল, এই কথাটা বলে দেয়। কি বলে? একটা ফাংশন কি অ্যানালাইটিক? স্যারের কাছে প্রশ্ন করলে যে স্যার বলে যে যেখানে দেখবা যে একটা ফাংশন ডিফারেন্সিয়েবল সেখানেই ওইটা অ্যানালাইটিক বলা হয়। কিন্তু ব্যাপারটা আসলে এরকম না। ডিফারেন্সিয়েবল হলেই যদি অ্যানালাইটিক হয়, তাহলে অ্যানালাইটিকের নাম কেন অ্যানালাইটিক দিল? মানে তাহলে তো ডিফারেন্সিয়েবলই বলতে পারতো। অ্যানালাইটিক ফাংশন না বলে আপনাকে বলতেই পারতো যে এটা ডিফারেন্সিয়েবল ফাংশন। ব্যাপারটা আবার বলি, যদি কোনো একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হয় সেটাই অ্যানালাইটিক না, এই কনসেপ্টটা ভুল। মানে আমাদেরকে বলা হয় যে কোনো একটা ফাংশন ডিফারেন্সিয়েবল সেটাই মানে অ্যানালাইটিক না, এরকম না। তাহলে আপনি স্যারকে পাল্টা প্রশ্ন করতে পারলেন যে যদি কোনো একটা পয়েন্টে ফাংশন ডিফারেন্সিয়েবল হলেই আপনার ওটাকে অ্যানালাইটিক বলা হয়, তাহলে আমরা ওইটার নাম কেন আলাদাভাবে অ্যানালাইটিক বলবো? তখন বলতে পারতাম ডিফারেন্সিয়েবল ফাংশন বলে। কনসেপ্টটা কি তাহলে? বলছে ডিফারেন্সিয়েবল মানে, একটু শুনেন, আমি মনে করে নিলাম একটা ফাংশন এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল, সাপোজ শুধুমাত্র এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল। এটা যখন বলি তার মানে এটা বোঝায় শুধুমাত্র এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল। কিন্তু আমি যখন বলবো, যদি বলতাম যে এই পয়েন্টে অ্যানালাইটিক, দেখেন আমি যখন বলবো ডিফারেন্সিয়েবল এই পয়েন্টটা, তখন শুধুমাত্র এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল। কিন্তু আমি যখন বলবো এই পয়েন্টটা অ্যানালাইটিক, এর ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে আমি একে ঘিরে যত ক্ষুদ্র হোক একটা নেইবারহুড যদি দিতে পারি, এর আশেপাশে যত পয়েন্ট আছে এই নেইবারহুডের মধ্যে প্রত্যেকটা পয়েন্টেও ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে। তার মানে ডিফারেন্সিয়েবল মানে শুধু একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল। আর যখন আমরা বলবো অ্যানালাইটিক, তার মানে হচ্ছে ওই পয়েন্টের আশেপাশে যদি আমরা একটা নেইবারহুড কল্পনা করি, ধরেন নেইবারহুড মানে আমাদের, আমি এখন নেইবারহুডের কনসেপ্টে যাচ্ছি না, রিয়েল অ্যানালাইসিসের ব্যাপার। যদি আমি একটা মনে করেন এখন আমাদের প্রতিবেশীর মতো কনসেপ্ট তৈরি করে নেন, যে আমি ওই পয়েন্টের আশেপাশের কিছু পয়েন্টকে যদি দেখি, মানে সবগুলো পয়েন্ট, মানে এই পয়েন্টটাকে ধরেন অ্যানালাইটিক, আমি কি করব? এই পয়েন্টের আশেপাশে একটা নেইবারহুড অঙ্কন করে ফেলবো। এরকম নেইবারহুড অঙ্কন করে দেখবো এই পয়েন্টের প্রত্যেকটা, এই নেইবারহুডের প্রত্যেকটা পয়েন্টে দেখবো যে এখানেও এরা ডিফারেন্সিয়েবল হচ্ছে। তাহলে আমি কি বুঝাইতে পারছি ডিফারেন্সিয়েবল এবং অ্যানালাইটিকের মধ্যে পার্থক্য? ডিফারেন্সিয়েবল শুধুমাত্র ওই একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল, আর অ্যানালাইটিক বললে ওই পয়েন্টের আশেপাশে যদি আমি একটা নেইবারহুড কল্পনা করি, ওই নেইবারহুডের প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়। বলেন তো বুঝছি কিনা? এখন এই কথাটাই লেখা আছে, পড়েন। একটা ফাংশন একটা পয়েন্টে আমরা অ্যানালাইটিক বলতে পারবো কখন? বলতে পারবো যদি ইফ ইট ইজ ডিফারেন্সিয়েবল এট এভরি অফ সাম নেইবারহুড অফ জেড, অর্থাৎ ওই পয়েন্টকে ঘিরে। দেখেন আমি কিন্তু বলছিলাম এই পয়েন্টে অ্যানালাইটিক কত? জেড নট পয়েন্টে।
তাহলে জেড নট পয়েন্টকে ঘিরে আমি একটা কি করব, নেইবারহুড দিব। নেইবারহুড দেওয়ার পর যদি দেখি ওই নেইবারহুডের প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়, তখন তাকে বলবো অ্যানালাইটিক ফাংশন। কোথায়? এট জেড ইকুয়ালস টু জেড নট এ। কোনো প্রশ্ন? ওকে, এখন আমরা যেতে চাই একটা এক্সাম্পল দিলে আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবো। যেমন এইটা ইজ ডিফারেন্সিয়েবল এট জেড ইকুয়ালস টু 0 বাট ইট নট, ধরেন এই যে একটা ফাংশন পড়ছিলাম এফ জেড ইকুয়ালস টু মড জেড স্কয়ার, এই ফাংশনটা শুধুমাত্র জেড ইকুয়ালস টু 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল বাট অ্যানালাইটিক না। কেন অ্যানালাইটিক না? জেড ইকুয়ালস টু, ধরেন জেড ইকুয়ালস টু 0 পয়েন্টের আশেপাশে যদি আমি একটা নেইবারহুড কল্পনা করি, সাপোজ এই যে একদম ছোট একটা নেইবারহুড কল্পনা করলাম, এরকম বড় করলাম না, ছোট নেইবারহুডও কল্পনা করি, আপনি যত ছোট ভাবছেন তার থেকেও ছোট নেইবারহুড যদি কল্পনা করি, এর আর কোনো পয়েন্টে কিন্তু ডিফারেন্সিয়েবল না। শুধুমাত্র আমরা জানি যে এই যে ফাংশনটা, এইটা শুধুমাত্র জেড ইকুয়ালস টু 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল, তাহলে আশেপাশের আর কোনো পয়েন্টে সে ডিফারেন্সিয়েবল না। তার মানে সে শুধুমাত্র ডিফারেন্সিয়েবল বাট সে অ্যানালাইটিক না। দেখি তো বুঝতে পারছে কিনা? তাহলে এই প্রশ্নটা আসতে পারে এমসিকিউতে, এফ অফ জেড, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। দেখি তো বুঝতে পারছে কিনা? আচ্ছা, এবার একটা কথা শুনে, এন্টায়ার ফাংশন নামে একটা ফাংশন আছে, যে ফাংশনটা সব জায়গায় অ্যানালাইটিক। তাহলে অ্যানালাইটিক আর ব্যাখ্যা কি জানো? এই যেটা, তাহলে এটা কিন্তু লাগবে, এই ডেফিনিশন লাগবে। এটা কিন্তু আসতে পারে যে একটা ফাংশনকে কখন আমরা এন্টায়ার ফাংশন বলবো, যেখানে একটা ফাংশন যদি সব জায়গায় কি হয়, অ্যানালাইটিক হয়। ওকে, তাহলে আমরা চলে গেলাম একটা সুন্দর সুন্দর জিনিস দেখছেন, আস্তে আস্তে আমরা কোথায় যাচ্ছি। ওকে, এরপরে আমরা যেতে চাই হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন। ল্যাপ্লাস ইকুয়েশন কি বলছে? CR7 ইকুয়েশনটা ছিল এটা, তাই না? CR7 ইকুয়েশন মানে কসি রায়মান ইকুয়েশন, আমরা সবাই জানি CR7 সাহেবের ইকুয়েশন ছিল এটা। একে যদি দেখেন, এই এক নাম্বারকে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন উইথ রেসপেক্ট টু এক্স, দুই নাম্বারকে যদি ডিফারেন্সিয়েশন করেন উইথ রেসপেক্ট টু ওয়াই, অবশ্যই পার্শিয়াল ডেরিভেটিভ, তাহলে আপনি এটা পান। দেখি তো বুঝছেন কিনা? এটা পান প্রথমটার জন্য, দুই নাম্বারে এটা পান। ওকে, আচ্ছা আচ্ছা, এটা গেল। এবার দেখেন, এবার একটা কথা হবে, এবার একটু কল্পনা করেন, যারা এই যে এটা আর এটা মানলো, তারা কি হলো? কি বলছিলাম, তারা ডিফারেন্সিয়েবল হয়। এই কন্ডিশন মানলে ডিফারেন্সিয়েবল হয়। ডিফারেন্সিয়েবল মানে কি আসলে কন্টিনিউয়াস হয় না? ডিফারেন্সিয়েবল হইলে তো সে কন্টিনিউয়াস, ব্যাপারটা বুঝেন। তাহলে এই কন্টিনিউয়াসকে আমি আবার ডেরিভেটিভ করছিলাম, মানে এরা কন্টিনিউয়াস আপাতত, এটা মনে করে নেন। এদেরকে আমি আবার এই যে কি করছিলাম, ডেরিভেটিভ করছিলাম। তাহলে দিন শেষে আমি যেটা পাইলাম, দেখেন এরকম একটা জিনিস পাইলাম, ইউ ওয়াই ওয়াই, মাইনাসটা আমি এই পাশে নিয়ে আসছি, এই যে এই সেটের মাইনাসটা আনতেই পারি, কোনো সমস্যা নেই। অর্থাৎ এটা লিখছি এখানে, দেখেন তো এই দুটাকে এটা লিখছি। এরপর এখানে লিখছে হচ্ছে ভি ওয়াই এক্স, এক নাম্বার থেকে লিখছি, দেখেন। ওকে, আমি 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 একটু কাজ করে নিই, আমি 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 একটু কাজ করে নিই। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমি এবার এখানে একটা ব্যাপার দিয়ে দিলাম, মাইনাস মাইনাস উঠাই দিলে কোনো সমস্যা নেই। আমি এটাকে আরো সুন্দর করে লিখে দিই, আপনারা হয়তো অনেকে বুঝতে পারবেন না। ব্যাপারটা আসলে এরকম করছিলাম আমি। ধরেন প্রথমে দেওয়া ছিল ইউ এক্স এক্স, ভি ওয়াই এক্স, ঠিক আছে, এইটা। আর দ্বিতীয়টাকে দেওয়া ছিল ভি এক্স ওয়াই ইকুয়ালস টু মাইনাস ইউ ওয়াই ওয়াই। এবার একটা কথা শুনি, এরা যেহেতু কন্টিনিউয়াস ফাংশন, আমরা জানি যে মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভ নামে একটা ডেরিভেটিভ আছে, সেটা হচ্ছে এটা, এটা আর এটাকে বলা হয় মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভ। এই ডেরিভেটিভ দুটো সমান হয় কখন হয় জানেন? যদি কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস হয়। এই যে ইফ আ ফাংশন ইজ এ কন্টিনিউয়াস দেন মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভ ইকুয়াল, তার মানে এই দুটো ইকুয়াল। এখন এই দুটোকে যদি ইকুয়াল করে দেই, তাহলে ব্যাপারটা এরকম হয় না, ইউ এক্স এক্স, ভি ওয়াই এক্স, ভি এক্স ওয়াই, ইউ ওয়াই ওয়াই। দেখেন তো বুঝতে পারছেন কিনা? এখন এখান থেকে এই দুটাকে আমি একসাথে করতে চাই, ইউ এক্স এক্স মাইনাস ইউ ওয়াই ওয়াই। আচ্ছা, এখান থেকে এটাকে আরো একটু সুন্দর করে লিখতে চাই, ইউ ওয়াই ওয়াই ইকুয়াল টু 0। এই যে ব্যাপারটা দেখেন, এটাকে চাইলে আমি ভাঙিয়ে লিখতে পারি এরকম। এটা কি আসলে এক্স এর সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ, এটা হচ্ছে ওয়াই এর সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ, অবশ্যই পার্শিয়াল ডেরিভেটিভ, তাকে চাইলে এরকম লিখতে পারি না। দেখি তো বুঝতে পারছেন কিনা? ওকে, এই যে ব্যাপারটা দেখেন, এখন এখান থেকে চাইলে আমরা এরকম করতে পারি না, জাস্ট অপারেটরটাকে একসাথে করতে চাই, আর হচ্ছে ওই যে ফাংশনটাকে অন্যদিকে চলে দিতে চাই, ইউটাকে এই পাশে নিয়ে আসতে চাই। এই যে এই যে লাল এই ব্যাপারটা দেখেন, এটাকে বলা হয় হচ্ছে লাপ্লাস অপারেটর, যারা পড়েছেন তাই লাপ্লাসেস অপারেটর। আর ইউটা কি? ইউ, আচ্ছা আমি এটা পরে বলবো আবার, ইউ কে কেন হারমোনিক বলছি এখানে। আচ্ছা, ইউ একটা ফাংশন আপাতত মনে করেন, ঠিক আছে। ওকে, তাহলে বুঝতে পারছি কিনা লাপ্লাসেস ইকুয়েশন আমরা কিভাবে পেতে পারি? এই পুরো ব্যাপারটাকে বলা হবে লাপ্লাসেস ইকুয়েশন, আর এই যে ব্যাপারটাকে বলা হবে লাপ্লাস অপারেটর।
ইউ হচ্ছে একটা ফাংশন আপাতত, যেই ফাংশন ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করে সেই ফাংশনকে বলা হয় হারমোনিক ফাংশন। এই কারণে আমি বলছি এটা ইউ হচ্ছে একটা হারমোনিক ফাংশন। দেখে তো বুঝতে পারছি কিনা? আস্তে আস্তে কিন্তু আমরা দেখেন আমাদের উদ্দেশ্যটা একটু ফিল করেন। আমরা ডিফারেন্সিবিলিটি পড়তে গিয়ে আমাদের মনে একটা প্রশ্ন থাকছে যে সব সময় ধরেন আমাদের তো প্রত্যেকটা পাথ নিয়ে কল্পনা করা সম্ভব না, তখন আমরা কিভাবে আসলে ডিফারেন্সিবিলিটি ক্যালকুলেট করব? তখন বললাম যে আসলে কশি-রাইমান ইকুয়েশন হলেই হয়ে যাবে। কশি-রাইমান ইকুয়েশন থেকে আমরা দেখলাম তাকে যদি একবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি আরেকবার হচ্ছে ওয়াই এর সাপেক্ষে, তখন হচ্ছে আমরা ল্যাপ্লাস ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি। ল্যাপ্লাস ইকুয়েশন থেকে আমি যাচ্ছি যে ইউর পরিচয়টা কি, তখন আমরা বললাম যে কোন একটা ফাংশন, এই ইউটা এখন একটা ফাংশন, কারণ মনে আছে আপনাদের নিশ্চয়ই ইউ সমান আমরা কোন 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 সময় লিখছিলাম এরকম এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এটাকে লিখতে পারি না ইউ ইজ আ ফাংশন অফ এক্স ওয়াই, তাই না? তাহলে ইউ কিন্তু একটা ফাংশন। আবার বি সমান কোন কোন সময় ছিল এরকম ছিল আই টু এক্স ওয়াই, দেখতে মনে আছে কিনা? ওকে, তাহলে ব্যাপারটা দেখেন এই ইউ ভি কি, এগুলো একটা ফাংশন মনে করেছি প্রথমবার। তারপরে আমরা হারমোনিক ফাংশনের ডেফিনিশনটা যখন পড়বো তখন আমরা এই ইউ এর একটা স্পেশাল নাম দিতে পারবো, ইউটা হচ্ছে হারমোনিক। কি বলছে? যদি কোন একটা সাপোজ এরকম একটা ফাংশন আছে, আচ্ছা এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি, সবাই জানে। এবং ওই ইউ আমরা দেখছি ইউ এজ এ ফাংশন অফ এক্স ওয়াই, ভি ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই হতে পারে, দেখছি না? এরা যদি ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করে, ইউ হোক আর ভি হোক যেই, তাহলে আমরা ওই ইউ এবং ভি কে আমরা শুধু বলবো হচ্ছে হারমোনিক ফাংশন। দেখতে বুঝতে পারছি কিনা? তাহলে এখানে দেখেন এই ইউটা কি, তাহলে অবশ্যই হারমোনিক। কোন প্রশ্ন? যদি কোনো একটা ফাংশন ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করে তখন তাকে আমরা হারমোনিক ফাংশন বলে থাকি। আচ্ছা, এরপর একটা ব্যাপার আসছে, সেটা হচ্ছে হারমোনিক কনজুগেট। হারমোনিক কনজুগেট কি এটা আমাকে বুঝতে হবে। হারমোনিক কনজুগেট, ইফ এফ অফ জেড ইকুয়ালস ডাব্লিউ ইকুয়ালস এফ অফ জেড একটা ফাংশন হয়, তখন আমরা এটাকে এভাবে লিখতে পারি। এখন এই ইউ আর ভি এটা যদি আরো মোট টোটাল দুটো কন্ডিশন পূরণ করে, কি কি? এক নাম্বার, এর ইউ আর ভি যদি সিআর 7 অর্থাৎ কশি-রাইমান ইকুয়েশনকে স্যাটিসফাই করে। দুই নাম্বার, ইউ আর ভি যদি হারমোনিক হয়, তখন এই ইউ আর ভি এর আরেকটা স্পেশাল নাম হচ্ছে, এটার নাম দিতে পারি আমরা হারমোনিক কনজুগেট অফ ইচ আদার, একে অপরের। এটা কিন্তু মনে রাখতে হবে। ইউ আর ভি ব্যাপারটা শুনেন, এদেরকে আমরা হারমোনিক কনজুগেট বলতে পারবো অফ ইচ আদার। কখন বলতে পারবো? যদি ইউ আর ভি CR7 ইকুয়েশনকে স্যাটিসফাই করে এবং দুইজনেই হারমোনিক হয়। হারমোনিক হওয়ার কন্ডিশন কি? এই যে ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে হারমোনিক কনজুগেটের ব্যাখ্যাটা পাচ্ছি। ওকে, তাহলে আমরা কিন্তু সিরিয়ালি যাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে দেখেন, এখানে বলছে ইউ একটা ফাংশন দেওয়া আছে এন্ড ফাইন্ড ইটস হারমোনিক কনজুগেট। এখানে বুঝতে হবে কনজুগেট মানে ভি কে বের করতে বলছে। কেন? এই যে এখান থেকে দেখেন এই ডেফিনিশন দেখেন, হারমোনিক কনজুগেট অফ ইচ আদার, একে অপরের। তার মানে এখন আমি কেমনে বুঝলাম যে ভাইয়া আপনার প্রশ্ন হতে পারে যে এটার নাম আমি যদি ভি দিয়ে দিতাম, মনের ভুলে এটার নাম যদি ভি দিতাম, তাহলে আপনি কি করতেন? তখন কি আমি বলতাম যে এখানে আসলে ইউ কে বের করেন? না, আপনার ইউ ভি আপনার মনের ইচ্ছা মতো দিতে পারবেন না। মনে আছে আপনার ইউ কাকে নিতাম? বাস্তব অংশকে নিতাম। তার মানে এখানে দেখেন কোন আই আছে? ওয়াই কিউব মাইনাস 3x স্কয়ার ওয়াই, এখানে কোনো ধরনের আই নাই। তার মানে এটাকে ইউ ধরতে হবে, আপনি ভুল কর্ম দিলে হবে না। আমরা কিন্তু সব এগুলো দেখাই আসছি, এক ক্লাসে করতেছি মানে সব দেখাই আসছি। এই যে ডাব্লিউ সমান এরকম কোন একটা কিছু ছিল, মনে আছে নিশ্চয়ই? এরকম জেড স্কয়ার থাকলে এখানে আমরা এই যে ইউ প্লাস আই ভি আকারে লিখতাম। তার মানে ইউ ইউ মানে বাস্তব অংশ ব্যাপারটা। ওকে, একদম ফিল করতে হবে। এবার 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 দেখেন আমাকে এখানে হারমোনিক কনজুগেটটা বের করতে বলছে, ঠিক আছে? তার মানে ভি বের করতে বলছে। তাহলে আমরা ভি বের করতে যাই। হারমোনিক কনজুগেট হওয়ার জন্য যে প্রথম শর্ত সেটা হচ্ছে আপনাকে ওই যে কশি-রাইমান ইকুয়েশনকে স্যাটিসফাই করতে হবে, এটাই তো প্রথম, তাই কি না? তাহলে এখানে বলছেই ফাইন্ড ইটস হারমোনিক কনজুগেট, মানে এর হারমোনিক কনজুগেট পাওয়া যাবেই যাবে, এটা না? তাহলে যদি পাওয়া যায়, তখন অবশ্যই তারা CR7 কে কি করবে? স্যাটিসফাই করবে, এটা না CR7? অর্থাৎ পার্শিয়াল ডেরিভেটিভ করব ইউ কে এক্স এর সাপেক্ষে, সেটা সমান হবে পার্শিয়াল ডেরিভেটিভ অফ ভি উইথ রেসপেক্ট টু ওয়াই। এরকম পাচ্ছি না? তাহলে এখান থেকে আমি কি, এটা আমার দরকার কি? ভি বের করা। তাহলে আমাদের এই অংশটুকু নেব, দেখি তো আমরা বুঝতে পারছি কিনা। ভি ওয়াই সমান হচ্ছে -6y নেব, আর এখান থেকে ভি এক্স সমান এটা নেব। কেন অপরটুকু নিব না? কারণ আমার ইউ সম্পর্কে আর কিছু দরকার নেই, আমার দরকার ভি। ওকে, তাহলে আমি এই এটা থেকে এই দুইটা লিখছি, দেখেন তো 1 আর 2 থেকে। এখন দেখেন 1 কে আমি এভাবে লিখতে পারি, তাই না? আচ্ছা, আমাদের দরকার ভি। বলেন এই যে পার্শিয়াল ডেরিভেটিভ থেকে ভি পেতে চাই, অর্থাৎ এটা মনে মনে ধরে নেন এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাকে যদি আমি ভি পেতে চাই তখন আমরা তাকে ইন্টিগ্রেশন করতে হবে না? তো ইন্টিগ্রেশন করেন, ইন্টিগ্রেশন করলে এখানে থাকবে ভি, আর এখানে -6xy এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। কার সাপেক্ষে করতেছি এখানে এটা বুঝতে হবে। এই যে ব্যাপারটা, এটাকে ইন্টিগ্রেশন করব, এখানে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন দেওয়া ছিল? ওয়াই এর সাপেক্ষে। তার মানে আমাকে ওয়াই এর সাপেক্ষে আমাকে করতে হবে ইন্টিগ্রেশনটা, তাই না? যদি আমি আপনার বোঝানোর জন্য করি এরকম যে এখানে আসলে dy, ওকে, মাইনাস এখানে একটা কাজ করি 6xy আর এখানে dy। এবার করেন, এই আমরা জানি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কাটা যাবে, তাহলে শুধু থাকবে ভি, আর এখানে থাকবে কি 6 -6x
6x হচ্ছে আপনার কনস্ট্যান্ট বের হয়ে যাবে, তাই থাকবে y স্কয়ার বাই 2 হবে। ওকে, এবার হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, এই লাইনটা আমরা অনেকেই বুঝি না। এই যে এই পর্যন্ত আইসা তারপর বুঝছি যে প্লাস দিয়ে একটা কনস্ট্যান্ট দিতে হবে। কেন কনস্ট্যান্ট না সি দেয়, আমরা এখানে কেন দিব যে ফাই অফ এক্স, এরকম একটা ব্যাপার কেন দিব? এটা না সবার প্রশ্ন, ঠিক আছে কিনা? এটা কেন দিব, এটা একটা প্রশ্ন হতে পারে কিনা? আচ্ছা, এই ফাংশনটা এটা না দিয়ে অন্য কোনো একটা ফাংশন দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে যদি আপনি দিতেন, সাপোজ এখানে আমরা এক্স ওয়াই জেড এগুলো যেহেতু ব্যবস্থা করে ফেলছি, তেমন এটা নাম দিতে পারতেন সাপোজ আর এক্স, এটা কি বলতাম, একটা কনস্ট্যান্ট। এখন কেন আর এক্স দিলেন, এটা হচ্ছে প্রশ্ন। ব্যাপারটা দেখেন, ফিল করেন, এখানে কার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করছি? ওয়াই এর সাপেক্ষে। তার মানে বাকি কারা? বাকি ছিল এক্স, বাকি কে আছে? এক্স। তাহলে এই সমীকরণে কিন্তু এক্স আছে, তাহলে আপনার সমীকরণটা ওই যে এক্স কিন্তু কনস্ট্যান্ট হতে পারে, এই কারণে এখানে এক্স এর যুক্ত ফাংশন ব্যাপারটাও আসতে পারে, সেটা বুঝাতে। যদি না আসে, মনে করেন যদি 5 আসে, তখন আমরা বলবো এক্স টু দি পাওয়ার 0, আসবে না, সমস্যা কি? কিন্তু এখানে কিন্তু এক্স ওয়ালা কনস্ট্যান্টও আসতে পারে, যেমন 5x হতে পারে। কেন? কারণ এক্সটা কিন্তু এখানে কনস্ট্যান্ট, এই কারণে। আর কোনো কিছু না, দেখি তো বুঝতে পারছি কিনা। ওকে, এখন একটা কথা শুনেন, অনেকে মনে করতে পারেন ভিটা মনে হয় পেয়ে গেছেন, না পান নাই। এখন আপনাকে এই যে এটা বের করতে হবে, এটা বের করতে হবে, এই ব্যক্তিকে বের করতে হবে, তো এটাকে বের করতে হবে। আচ্ছা, আপনি কোনটা ইউজ করছেন এতক্ষণ? 1 নাম্বার ইউজ করছেন, 1 নাম্বার ইউজ করছেন, 1 নাম্বার ইউজ করে এই পর্যন্ত আসতে পারছেন। মনে রাখবেন, আপনি 2 নাম্বার ইউজ করে বাকিটা কাজ করে ফেলতে পারবেন। আচ্ছা, আমরা একটু যেতে চাই, তাইলে আমি এই 3 নংকে যদি 3 নংকে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি, মানে ডিফারেন্সিয়েশন বলতে পার্শিয়াল ডিফারেন্সিয়াল করি উইথ রেসপেক্ট টু এক্স, তাইলে কিন্তু 2 এর সাথে মিলবে কিছুটা, না? আচ্ছা, করলাম, এটাকে করলাম, তাহলে এটা করলে এরকম আসবে। ওকে, এখন দেখেন, আমি এই যে 2 আর এই যে নতুন একটা পেলাম 2 নাম্বার, আর এটা থেকে কি লিখতে পারি? vx সমান, যদি এটা বসাই দিই, দেখেন বসাই দিছি, এরকম পাইলাম, এটা পাইছি। আমাদের দরকার কি ক্যালকুলেশন করা? এবার একটু এখানে তাকান, এটার দিকে তাকান, এখানে এবার আবার আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করতে চাই। ব্যাপারটা শুনে, এবার ইন্টিগ্রেশন করবো কার সাপেক্ষে? বলছে এক্স এর সাপেক্ষে, ঠিক আছে? ওকে, তাহলে যদি আমি ইন্টিগ্রেশন করি, ব্যাপারটা দেখেন, এখানে এই খেয়াল করেন, এখানে শুধুমাত্র এক্স আছে, বুঝেন, কিন্তু শুধুমাত্র এক্স, এখানে আর কিছু নাই। এবার ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করলে এটাকে করলে যেহেতু ডেরিভেটিভ আছে, ডেরিভেটিভ উঠে যাবে, আর এটাকে করলে এরকম আসবে। এবার সি দিব, কেন সি দিব? কারণ এখানে শুধুমাত্র এক্স ছিল, এটার ক্ষেত্রে শুধুমাত্র এক্স ছিল, এই কারণে এখানে আমি চাইলে ওয়াই জেড এগুলা দিতে পারবো না, এখানে সি দিব। কিন্তু এইখানের ক্ষেত্রে দেখেন, এইখানে কিন্তু আমার এই যে আমরা কোনটা থেকে পাইছিলাম, 1 নং কই, এই যে 1 নং এ এখানে কিন্তু আমাদের শুধুমাত্র এক্স ছিল না, আমরা যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করেছিলাম তার বাদেও এক্স এর একটা ব্যাপার ছিল, এই যে এক্স এর একটা ব্যাপার ছিল, এই কারণে এখানে এটা দিচ্ছি। কেন এখানে দিলাম না, বুঝতে পারছেন? ওকে, এখন এটা নিয়ে বসাই দেন, তাহলে ওইখানে হয়ে যাবে। এই যে এটার মান পাই গেছি, এটা আমাকে ওই যে উপরে বসাইতে হবে। উপরে কোনটা? এই যে এইটা 3 নং এ বসাই দেন, 3 নং এ বসাই দিলে আমাদের রেজাল্ট হবে। তাহলে এই যে আমরা ভি সমান পাই গেছি, এটাই আমাদের কনজুগেট, হারমোনিক কনজুগেট। দেখে তো বুঝতে পারছে কিনা? আচ্ছা, এত বড় ম্যাথ আসবে না, বাট আমি কিন্তু বলছি যে আমরা আসলে বেসিকটা ক্লিয়ার করে ফেলতে চাই। আমরা এখন টপিকস 4 এ চলে যেতে চাই। তো টপিকস 4 এখন আমরা কাজ করতে চাই। টপিকস 4, আচ্ছা, আমাদের মনে হয় কারেন্ট নেই, তো আমাদের ল্যাপটপ অফ হয়ে যাবে। চাইছিলাম এক ভিডিওতে করব, বাকি ভিডিও কন্ট্রোল টপিকস 4, আমাদের টপিকস মোট 6টা আছে। ইনশাআল্লাহ আমরা যেহেতু 3টা করে ফেলছি, অর্ধেক হয়ে গেছে, আমরা বাকি 3টা আজকের মধ্যে করে ফেলবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।